ভাই এটা একটু ঘুরে দিলাম। শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা নতুন ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আমরা গত ক্লাসে চলন এবং অঙ্গ চালনার প্রথম ক্লাসটি করেছিলাম। তো সেই ক্লাসে কিন্তু আমরা আমাদের মানবদেহের যে 226টি অস্থি, কোন অস্থি কোন জায়গায় থাকে, কোন অস্থির সাথে কোন অস্থি কোরিলেট করে বিভিন্ন জয়েন্ট ফর্মেশন করে, তারপর হচ্ছে আমরা অস্থির কাজ কি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অস্থি রিলেটেড যে পড়াশোনা সেই জিনিসগুলো আমরা করেছিলাম। তো আজকে সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, কে কোথা থেকে ক্লাস দেখতেছো। সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। আর তোমাদের যে সকল ফ্রেন্ড আছে সবাইকে আজকের মহান আহ, ভাষা দিবসের শুভেচ্ছা। এবং আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি যে সকল ভাষা সৈনিকের জন্য আমরা আজকে মাতৃভাষায় খুব সহজে কথাবার্তা বলতে পারতেছি, এবং এই যে আমরা ক্লাস করতেছি মাতৃভাষায়, হয়তো এটা উর্দুতে করা লাগতে হইতো। তো মাতৃভাষায় মায়ের ভাষাতেই কিন্তু আমরা এই ক্লাসটা করতে পারতেছি। এই জন্য মহান ভাষা সৈনিক যারা রয়েছে, যারা পরলোক গমন করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। মিজানুর রহমান যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মিজানুর রহমান আমাদের রেগুলার স্টুডেন্ট। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জিবা আনিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। মিজান, জেবা আনিকা, এমডি জামিল। জামিল নামের একটা ফ্রেন্ড আছে, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড। তো জামিল নামটা শুনেই ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম জামিল। আর তোমরা কে কোথা থেকে ক্লাস দেখতেছো একটু জানাও। আমরা বরাবর 7টাতেই ক্লাসটা শুরু করব। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও নাই, তারা হচ্ছে অ্যাড হয়ে যায়ও। টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিই। টেলিগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের যে ক্লাস পিডিএফ গুলো আমরা দিব ইনশাল্লাহ। তোমরা একটু অ্যাড থাকবা এখানে। আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ দিব, তারপরে বিভিন্ন ধরনের টেকনিক এখানে আমরা শেয়ার করব। তো তোমরা তো অ্যাড হবা অবশ্যই, সাথে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে অ্যাড করে দিবা। সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর আজকের পিডিএফ ইনশাল্লাহ সময় মতোই পাওয়া। এই যে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম, তো সবাই একটু অ্যাড হয়ে যাও। দক্ষিণ খান, দক্ষিণ খানের রাস্তাঘাটের কি অবস্থা? অবস্থা তো খুব খারাপ দক্ষিণ খানের। তারপর আর কে কোথা থেকে আসো? জীবনিকা কোথা থেকে আসো একটু জানাও। মিজানুর রহমান, সুলাইমান ভাই কিন্তু আমাদের সাথেই আছে। সুলাইমান ভাই কিছু বলেন ভাষা দিবসের উপলক্ষে। তোমাদেরকে এই যে কি বলে আজকে 21শে ফেব্রুয়ারি শোনা যাবে 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, তো এটার কি বলে আহ, এটা আসলে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আসলে তোমরা দোয়া করবে এবং বিনম্র শ্রদ্ধা। ঠিক আছে, আমাদের এই যে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, পাশাপাশি দেখো আমাদের বন্ধের দিনেও কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি, যেহেতু তোমাদের ভাইয়া কষ্ট করে ক্লাস নিচ্ছে। তোমার ভাইয়া কিন্তু ধরো এই যে সরকারি যে আর্ম ফোর্স মেডিকেল আছে সেই মেডিকেল কলেজের শিক্ষার্থী। ঠিক আছে, তো বায়োলজিকে একদম সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তো তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তো তাদেরকে তো অবশ্যই জানাবা, কারণ দেখো এই ক্লাসগুলো আমাদের সায়েন্সের সব ক্লাস আমাদের কি হবে বলতো পেজে হচ্ছে। এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে পাবা। ঠিক আছে, আমরা ইউটিউবে দিয়ে গ্রুপে শেয়ার করবো, এই যে টেলিগ্রাম যে গ্রুপ, ওই গ্রুপে আমরা সবকিছু শেয়ার করবো, তোমরা ওই গ্রুপে যুক্ত হবা। পাশাপাশি তোমাদের কাছের যত বন্ধু বান্ধবী যা আছে সবাইকেই
এই গ্রুপে যুক্ত করবা, ঠিক আছে? আমরা তোমাদের একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে বিষয়গুলো আছে, চারটে বিষয় গ্রুপ সাবজেক্টের, এগুলো সবগুলোই আমরা একদম সুন্দর করে বুঝিয়ে দিব, পাশাপাশি সামনে অ্যাডমিশন নিয়েও তোমাদের সাথে কাজ করব, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তোমাদের যেটা তোমাদের প্রতি রিকোয়েস্ট বা বড় ভাই হিসেবে আহ্বান, যেটাই বলো না কেন, তোমরা একটু কষ্ট করে তোমাদের যে কলেজের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিও, এবং তোমার পরিচিত যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকেই কি মেনশন করে দিও, ঠিক আছে? তো প্রথমে আর ডিস্টার্ব না করে ক্লাস করো, হ্যাঁ, ঠিক আছে? ধন্যবাদ ভাই। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। তো ভাইয়ার গাইডলাইন তো শুনলাই। তো রেগুলার ক্লাসে আসতে হবে কিন্তু। আচ্ছা, আমি নিশ্চিত পাঞ্জাবিটা ভাবি উপহার দিছে ভাই। না রে ভাই, কেউ নাই। কি বলে ভাইয়ার বলে কেউ নাই, এটা কোনো কথা? আমারও বিশ্বাস হইলো না। ভাইয়া সাউন্ড কম। এখন কি সাউন্ড ঠিক আছে? জামালপুর থেকে। তাহলে ঠিক তো আছে। জামালপুরে গেছি কয়েকবার। তো খুব সুন্দর এলাকা। তো আমরা সময় ক্ষেপণ না করে আমাদের ক্লাসে চলে যাই। গতকালকে আমরা 226টি অস্থি নিয়ে কথা বলেছিলাম। তো আজকে ওই ক্লাসটা একটু রিক্যাপ করব। জাস্ট আগের ক্লাসটা একটু রিক্যাপ করে আমরা নতুন পড়ায় চলে যাব। তো আজকে যে টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে অস্থি, তরুণাস্থি, অস্থি কিভাবে গঠিত হয়, তরুণাস্থি কিভাবে গঠিত হয়, অস্থির যে হেভার্সিয়ান যে তন্ত্রটা রয়েছে এটা পরীক্ষায় আসে, গয়ে আসে। তো এটা কিন্তু একটু ভালোভাবে বুঝে যদি তোমরা একটু আঁকায় দিতে পারো, 3-এ 3 মার্ক পাবা। সবসময় যেখানে হচ্ছে চিত্র চাপবে চিত্র দিবা। আর যে বিশেষ করে ম্যাথ গুলা করার ট্রাই করবা। বায়োলজিতে যদিও ম্যাথ নাই, তো কেমিস্ট্রি হোক বা অন্যান্য জায়গায় যেখানেই ম্যাথ পাবা সেখানেই নাম্বার পাবা। ম্যাথ দিলেই নাম্বার। কারণ ম্যাথ যদি তোমার হয়, কাটার কোনো উপায় নেই। কারণ আমরা যখন খাতা দেখি বা আমাদের টিচাররা যখন খাতা দেখে তখন কিন্তু অ্যা ভালো হাতের লেখার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ম্যাথ যদি করো, ভালো হাতের লেখা না হলেও, কনটেন্ট খুব একটা ভালো না হলেও ম্যাথ হইলে কিন্তু, বা যদি ফিগার দিতে পারো, চিত্র দিলেই খুব ভালো নাম্বার পাওয়া যায়। আচ্ছা, রাস্তা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। ধন্যবাদ। যাবো ইনশাল্লাহ। দক্ষিণ খান দেখা হবে। তো আমরা লাস্ট যে ক্লাসে পড়েছিলাম যে ২২৬টা কুস্তি, এটা আরেকবার একটু দেখবো, খুব শর্টকাট ওয়েতে দেখবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি পড়েছিলাম যে অক্ষীয়, ঠিক আছে? অক্ষীয় কঙ্কাল তন্ত্র, ঠিক আছে? অক্ষীয় কঙ্কাল তন্ত্র কোনগুলা? যেগুলো হচ্ছে আমাদের মেইন বডির যে মেইন এক্সিসের যেগুলো থাকে, সেটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল তন্ত্র, ঠিক আছে? অক্ষীয় কঙ্কাল তন্ত্র। এই যে সবুজ যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল তন্ত্র, ঠিক আছে? এই পজিশনটা। আর এই অক্ষীয় কঙ্কাল থেকে কি বের হইছে? হাত বের হইছে। এটা হচ্ছে উপাঙ্গ। ডানা অনেকের ক্ষেত্রে ডানা বের হয়। আমাদের তো ডানা নাই। তো পা আছে, এগুলো হচ্ছে উপাঙ্গীয়। অক্ষীয় থেকে ২ টা সাইড ব্রাঞ্চ বলতে পারো, যে একটা হচ্ছে বাহু, আসলে প্রাণীর ক্ষেত্রে বাহুই বলা হয়। তো মানুষের ক্ষেত্রে হাত এবং পা বলা হয়। আচ্ছা, তো অক্ষীয়র ক্ষেত্রে আমাদের যে করটি, করটির মধ্যে কি আছে? অ্যা মাথার খুলির যে হাড়গুলো রয়েছে, মুখমণ্ডলীয় অস্থি আছে, তারপরে কর্ণাস্থি আছে এবং হাইওয়েড বোন আছে। এই জিনিসগুলো আমরা একটু একটু দেখবো। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোন। তো আমরা জানি কি, আমাদের যে করটিকা, করটিকায় অস্থি আছে টোটাল 8টি। গতকাল আমরা শিখেছিলাম যে স্টেপ অফ পিটি, এটা দিয়ে আমরা শিখেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন, সরি, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনের এইখানে দেখো আমরা কি দিয়ে মনে রেখেছিলাম, যে স্টেপ অফ এস্তে স্প্যানার্ড। স্প্যানার্ড জায়গাটা কোন জায়গায়? এই যে আমরা যে মাথা ব্যথা করলে যে জায়গায় হাত দিই না, এই যে এই জায়গাটা হচ্ছে স্প্যানার্ড বোনের জায়গা। এই যে এখানে দেখো, এই যে এই যে আমাদের এই যে চক্ষু কোটরের পাশেই স্প্যানার্ড বোনটা কিন্তু অবস্থিত। স্টেপ, তাহলে হচ্ছে এস এ স্প্যানার্ড বোন আমরা দেখলাম দুই সাইডে দুইটা। তারপরে টি তে হচ্ছে টেম্পোরাল, এই যে স্প্যানার্ডের পাশে এই জায়গাটা হচ্ছে টেম্পোরাল, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। দুই সাইডে কিন্তু দুইটা রয়েছে টেম্পোরাল বোন, ঠিক আছে? এটা একটা টেম্পোরাল, ওই সাইডে একটা টেম্পোরাল। স্টেপ ইতে হচ্ছে এথময়েড। এথময়েড বোনটা একটু ভিতরে, আমরা একটু দেখি। এথময়েড বোনটা হচ্ছে একটু ভিতরে। এথময়েড বোন, তো এথময়েড বোনটা যদি আমরা দেখতে চাই, এই যে এটা একটু সরাই দিই। এথময়েড বোন, প্যালেটাইন, এথময়েড, টেম্পোরাল। এই যে এইটা হচ্ছে আমাদের এথময়েড বোন। এখানে যদি দেখো একটু ভিতরের দিকে, এই যে এটা হচ্ছে আমাদের এথময়েড বোন। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম? স্ফেনয়েড, টেম্পোরাল, এথময়েড বোন। ক্লাসটা কাদের জন্য? এইচএসসির যে কোনো স্টুডেন্টের জন্য, অ্যাডমিশনের ছেলেপেলেরাও করতে পারো। ছন্দগুলো একটু দেখাবেন, আবার দেখাবো, সমস্যা নাই। তাহলে স্টেপ অফ, এসতে স্ফেনার দেখলাম, টিতে টেম্পোরাল দেখলাম, তারপরে ভিতরের দিকে হচ্ছে নাকের ভিতরে হচ্ছে এথময়েড বোন, এসটিই, পিতে হচ্ছে প্যারাইটাল।
প্যারাটাল হচ্ছে মাথার যে উপরে যে বোনসগুলো রয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্যারাটাল। এই যে দেখো, এই সাইডে একটা প্যারাটাল, আবার এই সাইডে একটা প্যারাটাল, ২ টা প্যারাটাল। স্টেপ, তারপর হচ্ছে অফ, ওতে অক্সিপিটাল। অক্সিপিটাল হচ্ছে পিছনে, ঠিক আছে? স্টেপ, ওতে অক্সিপিটাল, ঠিক আছে? এই যে অক্সিপিটাল। তারপর হচ্ছে স্ফেনয়েড, তাই না? তারপর হচ্ছে স্ফেনয়েড। এটা একটু সরাই দিলেই আমরা স্ফেনয়েডটা পাবো, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের স্ফেনয়েডটা, মনে হয় আগেই সরে গেছে। আচ্ছা, ক্রেনিয়াম। তো এই যে এই বোনটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন, ঠিক আছে? এই যে প্রজাপতির ডানার মতো, এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন। তো আমাদের সরি, স্ফেনয়েড বোন। তো উম, আহ, সরি, আমার ভুল হয়েছে। তো স্ফেনয়েড এটা হচ্ছে তোমার স্ফেনয়েড বোন। তো আমি ভুলে একটু ভুলে ওইটা বলে ফেলছিলাম। এটা হচ্ছে তো আমাদের স্ফেনয়েড বোন। তো এই ছিল আমাদের করটিকার ৮টা হাড়। তারপরে হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় হাড়। মুখমণ্ডলীয় হাড় কতগুলো? ১৪টা, ঠিক আছে? এটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? মামার জানালায় ভ্রমর পাই, মামার জানালায় ভ্রমর পাই। তো মামা, মতে হচ্ছে, এই যে মতে হচ্ছে আমাদের ম্যাক্সিলা, ঠিক আছে? এই যে এই দুইটা হচ্ছে ম্যাক্সিলা। তো ম্যাক্সিলা গুলো যদি একটু সরাই, ম্যাক্সিলা সরাই দিলাম। তারপর হচ্ছে মা, তারপর হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে? ম্যাক্সিলা, ম্যান্ডিবল। তারপরে মামার জানালায়, তাহলে হচ্ছে জাইগোমেটিক, যতে জাইগোমেটিক, তাহলে হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের জাইগোমেটিক, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের জাইগোমেটিক। তো মামার জানালায় ন, তাহলে নতে হচ্ছে নেজাল, ঠিক আছে? এই দুইটা, এই যে আমাদের নাকের এই দুইটা হচ্ছে নেজাল, ঠিক আছে? আমি একটু ফাস্ট যাচ্ছি, অলরেডি তোমাদের পড়াই ফেলছি, তো সময় নষ্ট করবো না, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। জানালায়, বলতে হচ্ছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমালটা কোন জায়গায়? এই যে এখানে হচ্ছে আমাদের ল্যাক্রিমাল বোনসটা রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ল্যাক্রিমাল বোন। এটা কি আমাদের ল্যাক্রিমাল বোন। lacrimal bone, আচ্ছা, ল্যাক্রিমালটা সরাই দিই। মামার জানালায় ভুমর পাই। এই যে আমরা বলছিলাম যে নিচের দিকে যে পাতের মতো যে অংশটা, এটা হচ্ছে ভুমার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভুমার বোন। মামার জানালায় ভুমার পাই, এটা হচ্ছে প্যালাটাইন। পথে হচ্ছে প্যালাটাইন। প্যালাটাইন কোন জায়গায়? এই যে আমাদের দাঁতের উপরে, এই যে প্যাট যে ফর্ম করছে বা তালু ফর্ম করছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যালাটাইন ভিতরের দিকে। এই যে দাঁতের উপরে, এটা হচ্ছে আমাদের প্যালাটাইন। ২ টা প্যালাটাইন প্যালেট ফর্ম করছে। ১ম এ নরম তালু, তারপর হচ্ছে শক্ত তালু, ঠিক আছে? প্যালাটাইন। আচ্ছা, তারপরে ইতে হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। এই ২ টা হচ্ছে আমাদের ইনফিরিয়র নেজাল কঙ্কা। তো আমাদের মোটামুটি শেষ। মুখমণ্ডলের ১৪ টা অস্থি। আর তারপর হচ্ছে হাইওয়ে, এই যে গলার এখানে, এটা হচ্ছে আমাদের হাইওয়ে। আর কর্ণাস্থি তো গতকাল পড়েছিলাম। এই যে এগুলো যদি একটু সরাই, এই যে কর্ণাস্থি দেখতে পারবো। এই যে এখানে দেখতে পারতেছি আমরা কর্ণাস্থি বের হয়ে গেছে। একদম ছোট ৩ টা, ঠিক আছে? ২ পাশে ৩, ৩, ৬ টা। এই যে ম্যালিয়াস, দেখতে পারতেছো কিনা? এটা হচ্ছে ম্যালিয়াস, তারপর হচ্ছে ইনকাস, তারপর হচ্ছে স্টেপিস, ঠিক আছে? আর স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র হাড়। আর পায়ের যে ফিমার, এটা হচ্ছে সবচেয়ে বড় হাড়। সবাই শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারতেছো কিনা একটু জানাও। একটু জানাও, একটু বুঝছো কিনা। তারপর হচ্ছে আমরা আমাদের মাথার সবকিছু হয়ে গেছে। আচ্ছা, হুম। এবার দেখো, তারপর হচ্ছে আমাদের মাথার পরে হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে আমাদের স্টার্নাম। স্টার্নাম পুরোটা একটা অস্থি। এখানে ৩ টা পার্ট থাকে, ম্যানোব্রিয়াম, বডি, আর হচ্ছে জিফয়েড প্রসেস। আর সাথে কি ২৪ টা পরশুকা, ১২ ২৪ টা পরশুকা। এখানে হচ্ছে ১২ টা পরশুকা। আর মেরুদণ্ডের হাড় কতগুলা? ভার্টিব্রা হচ্ছে আমাদের ২৬ টা। ৭ টা সার্ভাইকাল, তারপর হচ্ছে ১২ টা থোরাসিক, ৫ টা লাম্বার, একটা স্যাক্রাল, একটা হচ্ছে কক্সিক্স, ঠিক আছে? আর আমরা যখন বক্ষ অস্থিচক্র পড়বো, এটা হচ্ছে স্ক্যাপুলা, আর সামনে হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে ক্ল্যাভিকল, ঠিক আছে? আর হাতের অস্থি তো আমরা পড়েছিলাম গতকাল। এই যে আমাদের হিউমেরাস, তারপর হচ্ছে ভিতরের দিকে আলনা, বাইরে রেডিয়াস। তারপরে যখন আমরা হাতের অস্থিতে যাব, তখন এখানে আমাদের ৮ টা অস্থি আছে, ঠিক আছে? শি লুকস টু প্রেটি, ট্রাই টু ক্যাচ হার, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে স্ক্যাফেড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট। তারপর হচ্ছে ৫ টা মেটাটার্সাল, এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৫ টা মেটাটার্সাল এবং ১৪ টা ফ্যালাঞ্জেস, ঠিক আছে? একটা হাতে ১৪ টা ফ্যালাঞ্জেস। এখানে হচ্ছে এইভাবে ৩ দুগুণ ৩ ৪ ১২ টা। আর বুড়ো আঙ্গুলে কয়টা? ২ টা। টোটাল হচ্ছে ২৪ টা, অ্যা ১৪ টা অস্থি। জি ভাই, এগুলা গতকাল পড়ছি। আজকে জাস্ট একটু টান দিয়ে চলে যাবো, ঠিক আছে? এই তো আমাদের শেষ। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা হিপ বোন,
আর এই পুরোটা হচ্ছে একটা হিপবোন, আর এই পুরোটা হচ্ছে একটা হিপবোন, ঠিক আছে? তো ৩ টা অস্থি মিলে ইলিয়াম, তারপর হচ্ছে পিউবিস, ইস্চিয়াম, বা এইভাবে বলতে পারো ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, যেভাবে মনে রাখো সেভাবেই হবে। আর তারপরে কি আছে আমাদের এই যে ফিমার, ঠিক আছে? ফিমার, তারপর হচ্ছে প্যাটেলা, এটা হচ্ছে ফিমার এবং টিবিয়ার সাথে সংযুক্ত। দেখো এই ফিমার আর এই টিবিয়ার সাথে সংযুক্ত। তো এই টিবিয়াটা হচ্ছে ভিতরের দিকে থাকবে এবং বাইরের দিকে থাকবে ফিবুলা। আর হাতের মতো পায়ের দিকেও কি থাকবে? টার্সাল অস্থি থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের টার্সাল অস্থি। তারপরে এই যে এখানে হচ্ছে ৭টা টার্সাল অস্থি আমরা কিভাবে মনে রেখেছিলাম? কাকার কানে ৩ টা কুকি, ঠিক আছে? ঠিক আছে? ক্যালকেনিয়াম, তারপর হচ্ছে টেলাস, নেভিকুলার, ৩ টা কুনিফর্ম, ঠিক আছে? ১ টা, ২ টা, ৩ টা কুনিফর্ম, তারপর হচ্ছে কিউবয়েডাল বা কিউবয়েড যে অস্থিটা। তারপর হচ্ছে ৫ টা মেটাটার্সাল এবং ১৪ টা টার্সাল অস্থি। হাতের ক্ষেত্রে কার্পাল, মেটাকার্পাল, আর এখানে হচ্ছে টার্সাল, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে এই ১৪ টা হচ্ছে ফ্যালাঞ্জেস, ঠিক আছে? এখানে হচ্ছে টার্সাল, তারপর হচ্ছে মেটাটার্সাল, তারপর হচ্ছে ফ্যালাঞ্জেস, শেষ। এখন আমরা ডাইরেক্ট আজকের নতুন পড়ায় চলে যাব। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। জাস্ট হচ্ছে একবার দেখাইলাম কি, কি আমরা গত ক্লাসে পড়েছিলাম। সবাই একটু কমেন্ট করো, তাহলে বুঝতে ইজি হয়। আচ্ছা, এগুলা গত ক্লাসে আমরা পড়ছিলাম। আচ্ছা, এই এমসিকিউটা সবাই একটু ট্রাই করো, এই ২ টা এমসিকিউ। মানুষের টার্সাল অস্থি কোনটি? টার্সাল, একটা ক্লু দিয়ে দেই, টার্সাল মানে কি? পায়ে, পায়ের গোড়ালির দিকের যে অস্থিগুলা। মানুষের টার্সাল অস্থি কোনটি? এবং ২ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে মানুষের গ্রীবাদেশীয় মানে হচ্ছে ঘাড়ের দিকে সার্ভাইকাল কশেরুকা কয়টি? ঠিক আছে? সার্ভাইকাল কশেরুকা বা ঘাড়ের এখানে কয়টি মেরুদণ্ডের হাড় বা ভার্টিব্রা রয়েছে বা কশেরুকা রয়েছে? গতকাল তো অনেক বড় একটা ক্লাস গিয়েছিল, তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আজকে একটু ছোট ক্লাস হবে, কিন্তু ইফেক্টিভ একটা ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা যদি সাথে থাকো। হ্যাঁ, টার্সালের ছন্দটা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, যেহেতু টার্সাল তোমরা একটু পারতেছো না, আমি একটু দেখাই দিই, সবগুলোই দেখাই দিব। টার্সাল, টার্সালের অস্থিগুলো আরেক দেখাই দিব ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করে এটা পারতেছো কিনা। টেলাস, টেলাস, আনসার করো। তারপরে হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি, একটু আনসার করো। সবাই একটু ট্রাই করো আনসার করার। টার্সাল অস্থি কি কি? টার্সাল অস্থি কি কি একটু দেখো। যাবে? হ্যাঁ? কলম, কলম। হ্যাঁ? ও shit. আচ্ছা, সবাই একটু আনসার করো। টেলাস বলছে, আচ্ছা টার্সালের ছন্দটা না। আর পরেরটা কি? গ্রীবাদেশীয় কশেরুকার আনসারটা একটু করো। আচ্ছা, আমরা টার্সালেরটা একটু দেখি। টার্সালের ছন্দ আমরা এইভাবে মনে রেখেছিলাম যে, আচ্ছা একটা স্লাইড নেই।
কাকার টানে 3টি কুকি, ঠিক আছে, কুকি, কাকার টানে 3টি কুকি। তো কাকাতে হচ্ছে ক্যালকেনিয়াস, ঠিক আছে, বা ক্যালকেনিয়াম, ক্যালকেনিয়াম। তারপর হচ্ছে টানে, টতে হচ্ছে টেলাস, টেলাস। তারপর হচ্ছে নেতে হচ্ছে নেভিকুলার, নেভিকুলার। 3টি কুকি মানে হচ্ছে 3টা কুনিফর্ম, 3টি কুনিফর্ম। আর কিতে হচ্ছে কিউবয়েডাল, কিতে কি কিউবয়েডাল, খুবই ইম্পর্টেন্ট, অনেক আসে, অনেক আসে, প্রচুর আসে। হাতের অস্থি কি কি, পায়ের অস্থি কি কি, খুব আসে। আচ্ছা, গ্রীবাদিশ কি কেউ পারলা না? গ্রীবাদিশ অস্থি কয়টি? গ্রীবাদিশ অস্থি হচ্ছে 7টি। প্রথমটাকে আমরা বলি অ্যাটলাস, তারপরটা বলি এক্সিস, বাকিগুলার স্পেসিফিক নাম নাই, এবং লাস্টেরটা হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। আচ্ছা, স্লাইডটা দিয়ে দিব, তো যারা লিখতে পারছো লেখছো, সমস্যা নাই, আমরা স্লাইড দিয়ে দিব। কার্পালেটটাও, আচ্ছা কার্পালেটটাও দেখাই। কার্পাল, তাহলে হচ্ছে শি লুকস টু প্রেটি, শি লুকস টু প্রিটি, টু প্রেটি, প্রেটি ট্রাই টু ক্যাচ হার, ঠিক আছে। আবার সুন্দরী মেয়েদের দেখলে কিন্তু এরকম ধরতে যায় না, পরে বলবা যে সাইদ ভাই বলছে যে সুন্দরী মেয়েদের দেখলেই ধরতে। ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার। আচ্ছা, এভাবে এটা আমি কিভাবে মনে রাখবো? শীতে হচ্ছে স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড। লুকস, লুনেট, শি লুকস টু প্রেটি। টু হচ্ছে এখানে 3 নাম্বার, ঠিক আছে, তো 3 নাম্বার সিরিয়ালে, ঠিক আছে। আবার টুতে দেখো লেটার হচ্ছে 3টা, তাহলে হচ্ছে ট্রাই, ঠিক আছে, ট্রাই কুয়েট্রাল, ট্রাই কুয়েট্রাল। এই ছন্দটা আমাকে শিখাইছিল আমার বড় ভাই, যখন আমি 9-10 পড়ি, 9টারেই এই ছন্দটা আমার বড় ভাই শিখাইছিল, কিন্তু এটা সব জায়গাতে পাওয়া যায়, বড় ভাইয়ের কাছ থেকে শিখাইছিল। পিসি ফর্ম, পিসি ফর্ম। ট্রাই, এখানে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। আর এটা হচ্ছে ট্রাপিজয়েড, ট্রাপিজয়েড হাতের, ঠিক আছে, কার্পালস্থি, ট্রাপিজয়েড। ক্যাচ, ক্যাপিটেট, আমার সাথে সাথে লিখে ফেলবা, ক্যাপিটেট। আর এখানে হচ্ছে হ্যামেট, আর না লিখতে চাইলে সমস্যা নাই, স্লাইড আজকে দিয়ে দিব। ক্যাপিটেট, হ্যামেট। তো কানিসফা, তুমি ক্লিয়ার কিনা একটু জানাও, আর কে কে আছো কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। আজকের পড়া হচ্ছে আমরা শুরু করি, ঠিক আছে। আজকের পড়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা অনেক এমসিকিউ পাবা, সিকিউ পাবা। কিভাবে অস্থি গঠন হয়, অস্থির কাজ কি, তারপর হচ্ছে তরুণাস্থি কি কি আছে, কি কি টাইপের তরুণাস্থি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে কি বলবো, এটা কত ইম্পর্টেন্ট দেওয়া যায় আসলে বলার বাইরে। এই তরুণাস্থি মনে করো যে 5 স্টার, ঠিক আছে, তরুণাস্থি হচ্ছে আমাদের 5 স্টার, জানতেই হবে, তরুণাস্থি না জানলে মাফ নাই, অ্যাডমিশন বলো আর এইচএসসি বলো। আচ্ছা, কঙ্কাল যোজক টিস্যু আমরা গতকাল কিন্তু পড়েছিলাম যে যোজক টিস্যু কয় প্রকার। যোজক টিস্যু হচ্ছে আমাদের সরি, টিস্যু কয় প্রকার, টিস্যু আমরা পড়েছিলাম 4 প্রকার: এপিথেলিয়াল টিস্যু, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু,
তারপর হচ্ছে পেশি টিস্যু, আর লাস্টে হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু। গতকাল কিন্তু আমরা লিখে দিছিলাম যে টিস্যুটা কয় প্রকার? 4 প্রকার। এপিথেলিয়াল, এপিথেলিয়াল বা যেগুলো হচ্ছে আমাদের বাহিরের আবরণী গুলো তৈরি করে এপিথেলিয়াল, স্কিন, ঠিক আছে? এই জিনিসটা তৈরি করে এপিথেলিয়াল টিস্যু। তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু, এগুলো হচ্ছে বোনস, কার্টিলেজ, তারপর হচ্ছে ব্লাড, ঠিক আছে? এগুলো হচ্ছে যোজক টিস্যু। তারপর হচ্ছে পেশি টিস্যু, পেশি, আর লাস্ট হচ্ছে আমাদের কি? স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর একক কি? স্নায়ু টিস্যুর একক কি? কে বলতে পারবে? স্নায়ু টিস্যুর একক কি? আচ্ছা, এবার দেখো কঙ্কাল যোজক টিস্যু। যেই যোজক টিস্যুগুলো হচ্ছে কঙ্কাল বা আমাদের স্ট্রাকচার ফরমেশন করতেছে, সেগুলোকে আমরা বলতেছি কঙ্কাল যোজক টিস্যু। এখন দেখো এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের, একটাকে বলি আমরা অস্থি, আর একটা হচ্ছে আমাদের তরুণাস্থি। তরুণাস্থিগুলো কই থাকে? যেইখানে হচ্ছে অস্থিগুলো জয়েন্ট ফরমেশন করে সেখানে হচ্ছে একটু বেশি তরুণাস্থি পাওয়া যায়। এছাড়া আমাদের বডির বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে কানে, নাকে, ঠিক আছে? তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের তরুণাস্থি পাওয়া যায়। তো অস্থিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিরেট অস্থি বা শক্ত অস্থি। মানে নিরেট মানে কি? সলিড, ঠিক আছে? নিরেট শব্দের অর্থ হচ্ছে সলিড। তো সলিড অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জের মতো, ঠিক আছে? তো আমাদের একটা বোনসের যে বাইরের স্ট্রাকচারটা, এই যে একটা বাইরের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের নিরেট। আর এটার ভিতরে যে বিভিন্ন উপাদান দেখো না, এখানে হচ্ছে তোমার স্পঞ্জি অস্থিটা থাকে। এটা হচ্ছে আমরা সামনে পড়বো, দেখাই দিব। তো নিরেট অস্থি কয় পার্সেন্ট? আমরা দেখি যে নিরেট অস্থিটা হচ্ছে আমাদের, এই যে যদি দেখো নিরেট অস্থি হচ্ছে 80%, ঠিক আছে? নিরেট অস্থিটা হচ্ছে 80% এবং স্পঞ্জি অস্থি হচ্ছে 20%। এটাও মাঝে মধ্যে আসে অনেক জায়গায়, যে নিরেট অস্থি হচ্ছে 80% আর স্পঞ্জি অস্থি হচ্ছে 20%। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অস্থি। তারপর হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ মানে কি? যেটা কোনো কালার নাই, ঠিক আছে? স্বচ্ছ বা হায়ালিন, দুইটা শব্দই মনে রাখতে হবে, কারণ এমসিকিউ এ এরকম আসে যে কোনটি স্বচ্ছ তরুণাস্থি, এমন আসতে পারে কোনটি হায়ালিন তরুণাস্থি। তো দুইটা শব্দ আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, ঠিক আছে? স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়, এটাকে অন্য একটা নাম বলা যায় যে ইলাস্টিক, ঠিক আছে? ইলাস্টিক, ইলাস্টিক। স্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিক, তার ইলাস্টিসিটি আছে। তারপর হচ্ছে শ্বেততন্তুময় এবং লাস্ট হচ্ছে চুনময়। আচ্ছা, শ্বেততন্তুময় কি থাকে? আমাদের কোলাজেন ফাইবার গুলো একটু জড়ো হয়ে শ্বেততন্তুময় তৈরি করে, ঠিক আছে? সাদা, ঠিক আছে? হোয়াইট হোয়াইট ফাইব্রাস, ঠিক আছে? তারপর হচ্ছে চুনময় মানে কি? যেখানে হচ্ছে চুন বা ক্যালসিয়াম জমা হয়েছে। তো এগুলার যে উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। উদাহরণগুলো আমরা সামনে পড়বো। তো তারপরে যদি একবার দেখাই দিই, চুনময় কোথায় থাকে? আমাদের ফিমার এবং হিউমারাসের মস্তকে। কোথায় থাকে? ফিমার এবং হিউমারাসের মস্তকে। এই যে হচ্ছে আমাদের, এখানে কানেকটিভ টিস্যুটা অ্যাড করে দিই। এই যে এই ফিমার, এই যে এখানে হচ্ছে তোমার ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি থাকে ফিমারের মস্তকে। আর এই যে হচ্ছে হিউমেরাসের মস্তকে এবং ফিমারের মস্তকে, এই দুই জায়গায় কি থাকবে? তোমার চুনময় তরুণাস্থি থাকবে। আচ্ছা, তারপরে শ্বেততন্তুময়। শ্বেততন্তুময় কই থাকে? দুইটা ভার্টিব্রার মাঝখানে, ঠিক আছে? এই যে দুইটা ভার্টিব্রা আছে না, ভার্টিব্রা বা কশেরুকা, যে কশেরুকার মাঝখানে দেখো তরুণাস্থি এখানে আসে নাই। আর তাহলে আর দিই, এই যে এবার কিন্তু চলে আসছে। এই যে কশেরুকার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক রয়েছে, ঠিক আছে? দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক রয়েছে তরুণাস্থিময়, সেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখানে একটা ভার্টিব্রা, এখানে একটা ভার্টিব্রা, দুইটার মাঝখানে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এখানে হচ্ছে এই যে আমাদের শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। আচ্ছা, তারপর কি রয়েছে? স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় অথবা ইলাস্টিক। এটা আমরা এভাবে মনে রাখতে পারি, ইলাস্টিক থেকে 3টা ই আসবে, ঠিক আছে? ইলাস্টিক থেকে 3টা ই আসবে, কি কি? ইউস্টেশিয়ান টিউব বা ইউস্টেশিয়ান নালী, যেটা হচ্ছে আমাদের মধ্যকর্ণের সাথে নাসাগোলবিলের সংযুক্ত করায়। এটা কিন্তু ফার্স্ট ক্লাসে একদম পড়েছিলাম, ইউস্টেশিয়ান টিউব। তারপর হচ্ছে আমাদের এক্সটার্নাল এয়ার বা পিনা, আর লাস্ট হচ্ছে এপিগ্লটিস, 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 ঠিক আছে?
তো এটা তোমরা ট্রিপল ই দিয়ে মনে রাখতে পারো, এটা মনে রাখবো আমরা ট্রিপল ই। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, যেমন হচ্ছে লেরিংসে থাকতে পারে, ঠিক আছে, আর বিভিন্ন জায়গায় থাকতে পারে, এগুলো হচ্ছে হায়ালিন। তো এই তিনটা যদি মনে রাখো তাহলে হচ্ছে বাকিটা এমনি মনে রাখতে পারবা। তো চুন্ময় কোথায় ছিল? আমাদের দুইটা বড় অস্থির মাথায়, হাতের এই যে হিউমারাসের মাথায় আর পায়ের ফিমারের মাথায়। সেতুন্তময় কোথায় ছিল? যে ইন্টারভার্টিবাল ডিস্কের মাথায় ছিল, ঠিক আছে। আর স্থিতিস্থাপক কই আছে? ইউস্টেশন টিউব, এক্সটার্নাল এয়ার, আর হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস এই তিনটা জায়গায় ছিল। আচ্ছা, আর স্বচ্ছ হায়ালিন বাকিগুলাতে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন থাকে, যেমন হচ্ছে কর্ণকুহর, কানের যে আমরা যে কানের যে বাতাস যেদিক দিয়ে ঢুকে, এই যে প্রথমেই যেটা, এটা হচ্ছে ইউস্টেশন টিউব। ইউস্টেশন টিউব কিন্তু ভিতরে মধ্যকর্ণে। তো এখানেই কিন্তু কানের যে আমাদের বাতাস যে যাওয়ার যে রাস্তা, কর্ণকুহর, এখানে কিন্তু আমাদের কি আছে? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কঙ্কাল যোজক টিস্যুর পড়া। এরপরে হচ্ছে আমরা যাব একটা এমসিকিউ যাই। কালকে তো হচ্ছে আমি টেন্ডন আর লিগামেন্টের একটু মনে হয় উল্টাপাল্টা করে ফেলছিলাম, পরে তোমরা ঠিক করে দিছো, থ্যাঙ্কস। আজকে এটার আনসার করো যে টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক। ঢাকা বোর্ডে কিন্তু আসছিল, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। টেন্ডন কোথায় থাকে, তারপর হচ্ছে লিগামেন্ট কোথায় থাকে। টেন্ডন কি করে? দুটি হাড়কে সংযুক্ত করে। পেশি এবং টেন্ডনের প্রকৃতি ভিন্ন। তারপর হচ্ছে পেশিকে অস্থির সাথে যুক্ত করে। আর অঙ্গ সঞ্চালনে এর কোনো ভূমিকা নেই, কিন্তু আগেই বাদ। কারণ কি? আমরা জানি কঙ্কালতন্ত্রে তোমার টেন্ডন, লিগামেন্ট সবগুলোর কিন্তু ভূমিকা রয়েছে। সবাই একটু আনসার করো, এটা সঠিক আনসার কি হবে? ক, কানিস ফাতেমা। দুটি হাড়কে সংযুক্ত করে। আর কেউ? কানিস ফাতেমার আনসারকে কি কেউ চ্যালেঞ্জ করবে কিনা জানাও। আচ্ছা, আসলে টেন্ডন হচ্ছে পেশির সাথে অস্থিকে সংযুক্ত করে, আর দুইটা হাড়কে সংযুক্ত করে কে? লিগামেন্ট, ঠিক আছে। লিগামেন্ট হচ্ছে দুইটা হাড়কে সংযুক্ত করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের, এবার আসো অস্থি কাকে বলে। এটা অনেক সময় কতে আসতে পারে যে অস্থি কি, বা আমাদের হাড় বলতে কি বুঝি। মাতৃকা বা ম্যাট্রিক্সের জৈব উপাদানের সাথে কি যুক্ত হয়? ক্যালসিয়াম কার্বনেট। মেইনলি হচ্ছে ক্যালসিয়াম রিলেটেড যেই যৌগগুলো, ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম থাকতে পারে। এই সকল অজৈব লবণ, ঠিক আছে। তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের সাথে এই সকল অজৈব লবণ, ক্যালসিয়ামের অজৈব লবণগুলো জমা হয়ে সুদৃঢ় এবং কঠিন একটি স্ট্রাকচার বা টিস্যু, ভারবাহী টিস্যু সৃষ্টি করে, যেটাকে আমরা কি বলি? অস্থি বলি। তাহলে হচ্ছে শর্টকাটে যদি বলতে চাই, না মুখস্থ করে, তাহলে হচ্ছে যেই মাতৃকার সাথে ক্যালসিয়াম যৌগ সংযুক্ত হয়ে আহ, কঠিন এবং সুদৃঢ় টিস্যু, ভারবাহী টিস্যু তৈরি করে, সেটাকে আমরা কি বলি? অস্থি বলি। এটা কিন্তু আমি মুখস্থ করি নাই, জাস্ট একবার দেখে কি পয়েন্ট আছে এখানের মধ্যে, কি পয়েন্ট কোনগুলা, যে ক্যালসিয়াম রিলেটেড যে যৌগ, এর সাথে মাতৃকা থাকবে, ম্যাট্রিক্স থাকবে। ম্যাট্রিক্স জিনিসটা কি? যেই জিনিসটার উপর, যে তরলের উপর অন্যান্য অর্গান, অন্যান্য যে বিভিন্ন অণু, বা বলতে পারো যে অন্যান্য যে অঙ্গাণুগুলা রয়েছে, সেগুলো হচ্ছে আহ, ভেসে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে। যেমন হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আচ্ছা, এখন বলতেছে যে অস্থিকোষ কয় ধরনের। এটা ইম্পর্টেন্ট, যে অস্থিকোষ কত ধরনের। অস্থিকোষ হচ্ছে আমাদের 4 ধরনের। অস্থিকোষ কত ধরনের? অস্থিকোষ হচ্ছে আমাদের 4 ধরনের। প্রথমে আসতেছে অস্টিওপ্রোজেনিটর সেল। প্রোজেনিটর সেল মানে হচ্ছে যে সকল সেল থেকে আমাদের অস্থিকোষ তৈরি হয়, জেনারেট হয়, ঠিক আছে, জেনারেট করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অস্টিওপ্রোজেনিটর সেল। তারপর হচ্ছে অস্টিওব্লাস্ট। যেখানে ব্লাস্ট দেখবা সেখানে মনে রাখবা যেটা হচ্ছে তার শিশুকাল অতিক্রম করতেছে। অস্টিওব্লাস্ট মানে হচ্ছে অস্থির যে শিশুকাল, ঠিক আছে, বা অস্থি যখন তৈরি হয়, নতুন নতুন যে অস্থির যে কোষটা রয়েছে, সেটাকে আমরা বলি অস্টিওব্লাস্ট। ঠিক তেমনি ভাবে তোমরা যখন তরুণাস্থি বলবা, তখন কিন্তু পাবা কন্ড্রিওব্লাস্ট, ঠিক আছে। অস্থির সাথে যেমন অস্টিও শব্দটা আসতেছে, তোমার তরুণাস্থির সাথে আসবে কন্ড্রিও, ঠিক আছে।
আচ্ছা, তারপর হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের কাজ কি? এটা হচ্ছে খুবই সুন্দর একটা কাজ করে। এটা হচ্ছে বোন রিমডেলিং করে। ঠিক আছে? বোনের বিভিন্ন অংশ ভাঙা গড়াতে সে হচ্ছে হেল্প করে। ঠিক আছে? অস্টিওক্লাস্ট এটাকে বলে বোন রিমডেলিং সেল। বোনকে রিমডেল করতে হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইট মানে কি? যে পূর্ণাঙ্গ অস্থিকোষ যেটা আছে সেটাকে আমরা বলি অস্টিওসাইট। আচ্ছা, এই ছিল আমাদের অস্থিকোষ, ৪ ধরনের অস্থিকোষ। আচ্ছা, তারপর হচ্ছে অস্থির প্রকারভেদ। উপাদানের ঘনত্ব এবং দৃঢ়তা এবং গঠনের উপর ভিত্তি করে আমরা ২ টা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি নিরেট অস্থি, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। এছাড়া আমরা আরো কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে আকৃতিগত বৈশিষ্ট্য। একটা হচ্ছে কি কিভাবে তৈরি, এটার উপর ভিত্তি করে ২ টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কি নিরেট আর হচ্ছে স্পঞ্জি। একটা হচ্ছে আকৃতি কিরকম। এটার উপর ভিত্তি করে কিন্তু লম্বা অস্থি না খাটো অস্থি এগুলো আমরা সামনে পড়বো। একটু এটাকে শেষ করি যে নিরেট অস্থি ৮০% ক্ষেত্রে নিরেট অস্থি থাকে এবং ২০% ক্ষেত্রে থাকে স্পঞ্জি অস্থি। আচ্ছা, তোমরা কে কে ক্লাসে আছো একটু জানাও। সবাই একটু রেসপন্স করো যে বুঝতেছো কিনা, তাহলে হচ্ছে পড়াইতে ইজি হয়। আচ্ছা, এখন দেখো নিরেট অস্থির যে গঠন সেটাকে আমরা বলি, যে একক বলি সেটাকে আমরা বলি হ্যাভার্সিয়ান তন্ত্র। কি বলি? হ্যাভার্সিয়ান তন্ত্র। এটাকে আমরা কি বলি? হ্যাভার্সিয়ান তন্ত্র। তো হ্যাভার্সিয়ান তন্ত্রটা কিভাবে তৈরি হয় এটা আমাদের সিকিউতে আসে যে হ্যাভার্সিয়ান তন্ত্র কিভাবে তৈরি হয়। তো হ্যাভার্সিয়ান যেহেতু বলছে তার মানে কি এখানে হ্যাভার্সিয়ান নামক কোনো কিছু একটা জিনিস থাকবে। তো আচ্ছা, আমরা মাঝখানে একটা সেন্টার দেই যেটাকে আমরা বলি হ্যাভার্সিয়ান নালী। ঠিক আছে? এটাকে আমরা নাম দিলাম হ্যাভার্সিয়ান নালী। তো হ্যাভার্সিয়ান নালীতে কি থাকে? তোমার কিছু ব্লাড ভেসেল থাকে এবং স্নায়ু থাকে। ধরো এটা একটা কি বলে বাংলাতে, এটাকে বলে ধমনী। তারপর হচ্ছে শিরা থাকবে। ধমনীতে কি থাকে? অক্সিজেনবাহী রক্ত থাকে। আর শিরাতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। আর সাথে কি থাকবে? স্নায়ু থাকবে। ঠিক আছে? তাহলে ৩ টা জিনিস গেল। একটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের মধ্যে কি আছে? ধমনী, শিরা এবং কি তোমার স্নায়ু। এই যে ক্যানেলটা ফর্ম করলো, এই যে একটা স্ট্রাকচার ফর্ম করলো সেটাকে আমরা বলি হ্যাভার্সিয়ান নালী। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হ্যাভার্সিয়ান নালী। ভাইয়া সাউন্ড কমে গেছে। সাউন্ড এখন ঠিক আছে? সাউন্ড কমে যাওয়ার কথা না, তারপরেও একটু জানাও। আচ্ছা, হ্যাভার্সিয়ান ক্যানেল। আচ্ছা, হ্যাভার্সিয়ান ক্যানেলকে কেন্দ্র করে কিছু জিনিস থাকবে। ঠিক আছে? এরকম হ্যাভার্সিয়ান ক্যানেলকে ঘিরে একটা লেয়ার ফর্মেশন হয়। ঠিক আছে? হ্যাভার্সিয়ান ক্যানেলকে ঘিরে একটা লেয়ার ফর্মেশন। এটাকে আমরা বলি ল্যাকুনা। এটাকে আমরা কি বলি? ল্যাকুনা। তো এই ল্যাকুনার ভিতর কি থাকে? এই ল্যাকুনার জিনিসটার কাজ কি? ল্যাকুনার ভিতরে হচ্ছে আমাদের যে অস্থি কোষগুলা ছিল, এই অস্থি কোষগুলা এখানে থাকবে। ঠিক আছে? ল্যাকুনার ভিতর হচ্ছে অস্থি কোষগুলা থাকে। ল্যাকুনার ভিতর কি থাকে? অস্থি কোষ থাকে। তাহলে হচ্ছে মাঝখানে হ্যাভার্সিয়ান নালী থাকবে। হ্যাভার্সিয়ান নালীকে কেন্দ্র করে বিভিন্ন লেয়ার কি থাকবে? ল্যাকুনা থাকবে। এই ল্যাকুনার ভিতর কি থাকবে? আমাদের অস্থি কোষ থাকবে। এবং এই যে ল্যাকুনার যে লেয়ার, এরকম আরো অনেকগুলো লেয়ার থাকতে পারে না? এরকম বাইরে ধর আরো লেয়ার আছে, আরো লেয়ার আছে। এই লেয়ার গুলোকে আমরা বলি ল্যামেলি। ঠিক আছে? এই লেয়ার গুলোকে আমরা বলতেছি ল্যামেলি। ল্যাকুনা যেই লেয়ার তৈরি করে পুরা লেয়ারটাকে আমরা বলতেছি ল্যামেলি। ঠিক আছে? আচ্ছা, এই ল্যাকুনা গুলো আবার পরস্পরের সাথে সংযুক্ত থাকে। ঠিক আছে? পরস্পরের সাথে ক্যানেল তৈরি করার মাধ্যমে, ক্যানেল মানে কি? রাস্তা। ঠিক আছে? রাস্তা তৈরি করার মাধ্যমে সংযুক্ত থাকে। এরকম একটা রাস্তা দিলাম, এরকম রাস্তা দিলাম। তোমরা এরকম পেন্সিল দিয়ে দাগ টেনে দিবা। ২-৩টা লেয়ার করে এরকম পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিবা। ঠিক আছে? এই রাস্তাগুলোকে আমরা বলতেছি ক্যানালি কুলাই। ঠিক আছে? ক্যানালি কুলাই, ক্যানালি কুলাই। আর এটা তো হচ্ছে একটা হ্যাভার্সিয়ান নালী। ঠিক আছে? তো এরকম পাশে কি আরো হ্যাভার্সিয়ান নালী থাকতে পারে না? এরকম পাশে হচ্ছে আরো হ্যাভার্সিয়ান নালী কিন্তু থাকতে পারে। আরো হ্যাভার্সিয়ান নালী থাকতে পারে। হ্যাভার্সিয়ান যে গঠন এটা থাকতে পারে। ঠিক আছে? ধরো আরো হ্যাভার্সিয়ান গঠন থাকলো। এটা একটু ছোট করে আঁকাইতেছি জাস্ট বোঝানোর জন্য। একটা হ্যাভার্সিয়ান নালী
আরেকটা হেভারশিয়ান নালীর সাথে সংযুক্ত হবে কিসের মাধ্যমে? ভক্সম্যান ক্যানেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভক্সম্যান ক্যানেলের মাধ্যমে। আচ্ছা, আমি এইভাবে দেখাইলাম। এই যে ধরো নিচে বা উপরে যখন থাকে, ভক্সম্যান ক্যানেল নামক যে ক্যানেলটা রয়েছে সেটার সাথে হচ্ছে আপনার ফেসবুকের নাম কি? অলরেডি কমেন্ট করছি, সাইদুর রহমান। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভক্সম্যান ক্যানেল। আচ্ছা, এইবার আমরা একটু ব্রেকডাউন করি, সুন্দর করে লিখে দিই কোনটা কি। ঠিক আছে, কোনটা কি লিখে দিই, হচ্ছে বুঝতে ইজি হবে। এই যে লাল জিনিসটা হচ্ছে কি? লাল জিনিসটা হচ্ছে আমাদের হেভারশিয়ান ক্যানেল। হেভারশিয়ান ক্যানেল। ক্যানেলের ভিতর কি আছে? সবসময় মনে রাখবা, যখন ব্লাড ভেসেল এবং স্নায়ু থাকবে, সবসময় ব্লাড ভেসেল এবং স্নায়ুগুলা একসাথেই থাকে। তো লাল কালার দিয়ে যখনই কিছু দেখাবে, ব্লাড ভেসেল এবং স্নায়ু যদি একসাথে দেখায়, সেক্ষেত্রে লাল কালারটা হচ্ছে আমাদের ধমনী। ঠিক আছে, অক্সিজেনবাহী যেহেতু, এজন্য অক্সিহিমোগ্লোবিনের কারণে এটা হচ্ছে লাল দেখায়। ঠিক আছে, এটা আমরা দিলাম ধমনী। ধমনী। নীল কালারটা কি তাহলে? শিরা। নীল কালারটা হচ্ছে আমাদের শিরা। হলুদ কালারটা হবে সবসময় স্নায়ু। এটা যখন তোমরা মেডিকেলে পড়বা, যে কোনো হায়ার স্টাডিতে এরকমই যদি কালার করো, সেক্ষেত্রে হচ্ছে লাল দিয়ে ধমনী বুঝাইতে হবে, নীল দিয়ে শিরা বুঝাইতে হবে এবং হলুদ দিয়ে স্নায়ু বুঝাইতে হবে। এটাই হচ্ছে একটা ইউনিভার্সাল একটা নিয়ম। ঠিক আছে, তো তুমি যদি একে মার্কিং নাও করো, সেখানে তারা ভাববে যে তুমি লাল দিয়ে ধমনী বুঝাইছো, নীল দিয়ে শিরা বুঝাইছো এবং হলুদ দিয়ে স্নায়ু বুঝাইছো। ঠিক আছে, তারপরে আমি এই কালারটা দিয়ে কি বুঝাইলাম? যে লেকুনা। লেকুনা। এই লেকুনার কাজ কি? এর ভিতরে কি থাকবে? লেকুনার ভিতর থাকবে আমাদের অস্থি কোষগুলো থাকবে। কি থাকবে? অস্থি কোষ। ঠিক আছে, অস্থি কোষ। অস্থি কোষ কত প্রকার? একটু কমেন্ট করো তো দেখি। একটু আগে পড়াইলাম, অস্থি কোষ কত প্রকার? অস্থি কোষ কত প্রকার? আচ্ছা, কমেন্ট দেখো না। আচ্ছা, ঠিক আছে, আমরা সংযুক্ত হবো, সমস্যা নাই। টেলিগ্রামে সংযুক্ত থাকো, তাইলেই হবে। কোনো মেসেজ দিতে চাইলে টেলিগ্রাম থেকে দিতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে কালো যেই ক্যানেলটা ফর্ম করছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম ক্যানালিকুলাই। ক্যানালিকুলাই কি করছিল? একটা লেকুনার সাথে আরেকটা লেকুনার সংযোগ স্থাপন করছিল। এই যে একটা লেকুনা, এই একটা লেকুনার সাথে সংযোগ স্থাপন করছিল, এটাকে আমরা বলতেছি ক্যানালিকুলাই। ক্যানেল ফর্ম করছে। ঠিক আছে, ক্যানালিকুলি। ক্যানালিকুলি, ক্যানালিকুলাই, যেটা ইচ্ছা লিখবা। আর এই নীল দিয়ে কি বুঝেছিলাম? ভক্সম্যান ক্যানেল। ভক্সম্যান ক্যানেলের কাজ কি? ভক্সম্যান ক্যানেলের কাজ ছিল যে একটা হেভারশিয়ান নালীর সাথে আরেকটা হেভারশিয়ান নালীর সম্পর্ক স্থাপন করা। ভক্সম্যান ক্যানেল। আমি তো বিভিন্নভাবে চিত্র আঁকাইছি। তোমরা যখন বোর্ডের খাতায় চিত্র আঁকাবা, তখন চিত্র থাকবে এক সাইডে, একটা দিয়ে বুঝাবা, দুইটা দেওয়ার দরকার নাই। তো একটা দিয়ে বুঝাবা এবং চিত্রর ডান সাইডে মার্কিং করবা। চিত্রটা একটু হালকা বাম সাইডে রাখবা এবং সবগুলো হচ্ছে একইভাবে মার্কিং করতে হবে। ঠিক আছে, এখানে দেখাই। ধরো একটা চিত্র আঁকছো, কথা একটা চিত্র আঁকছো। ধরো একটা চিত্র আঁকছো। ঠিক আছে, ধরো এটা হচ্ছে এ। তাহলে এই যে এইভাবে প্রত্যেকটা লাইন সমান থাকবে। ঠিক আছে, বাম সাইডে যখন তোমরা হয়তো প্র্যাকটিক্যালি করছো, এটা ধরো এ, তারপরে এটা দিবা তোমরা বি, একটা লাইনে থাকবে। ঠিক আছে, অনেকগুলো লাইন করা যাবে না। বিভিন্নভাবে ছড়াই ছিটা লিখলে এটা কিন্তু সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে ধরো বি। ঠিক আছে, স্কেল টেনে সুন্দরভাবে একটু মেনটেন করবা। ঠিক আছে, এটা হচ্ছে ধরো সি। তো একটা লাইন মেনটেন করে তোমরা মার্কিংটা করবা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেভারশিয়ান তন্ত্র। এটা হচ্ছে আমাদের হেভারশিয়ান তন্ত্র। চিত্র হেভারশিয়ান তন্ত্র। হেভারশিয়ান তন্ত্রর কাজ কি? বা এই হেভারশিয়ান তন্ত্রকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অস্থির একক। অস্থির একককে আমরা বলি, সরি, নিয়ত অস্থির একক হচ্ছে হেভারশিয়ান তন্ত্র। আর ট্রাবেকুলি হচ্ছে তরুণাস্থির একক। পরীক্ষার খাতায় কি রং দিতে হবে? যদি সময় পাও, আসলে সৃজনশীলে তো তুমি এত লেখার টাইম পাবা না, পাইতেও পারো, কারণ 30 মিনিট তো, 5টা সিকিউ লিখতে হয়, 30 মিনিট তো কালার করলে করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি 30 মিনিটের মধ্যে শেষ করতে পারো, তাহলে হচ্ছে কালার করবা।
আর যদি এটা যদি কালার করতে পারো তাহলে তো যে ৩ এর বাইরে তো মানে ৩ এ ৩ ই দিতে হবে এবং যখন এটা হচ্ছে তুমি ভালোভাবে আঁকাবা, যখন একটা চিত্র সুন্দর করে আঁকাবা, তখন টিচার বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা হচ্ছে অন্যরকম। ঠিক আছে? সে হচ্ছে কিছু না কিছু এক্সট্রা কিছু পড়ছে। তো দেখবা কি বাকি যে তোমার অ্যা আনসার গুলো আছে ওগুলাতেও একটু বেশি, বেশি নাম্বার পাবা। ঠিক আছে? তো কালার করার দরকার নাই। তোমরা জাস্ট পেন্সিল দিয়ে জাস্ট হচ্ছে একটা সাইডে দাগ টেনে বলে দিবা। ভিতরে হচ্ছে হেভারশিয়ান নালিকা, তারপর হচ্ছে লেকুনার মধ্যে অস্থিকোষগুলো রয়েছে। লেকুনাগুলো হচ্ছে কি করতেছে? ক্যানালিকুলা এর মাধ্যমে হচ্ছে একটা একটার সাথে সংযুক্ত থাকতেছে এবং এই যে লেকুনার যে লেয়ার, ঠিক আছে? একেকটা লেকুনার লেয়ারকে আমরা কি বলি? ল্যামেলি, ঠিক আছে? এই লেয়ার গুলা বলতেছি আমরা ল্যামেলি, ল্যামেলি, ঠিক আছে? ল্যামেলি। আর ভক্সম্যান ক্যানেলের মাধ্যমে হচ্ছে একটা হেভারশিয়ান তন্ত্র আরেকটা হেভারশিয়ান তন্ত্রের সাথে সংযুক্ত থাকতেছে। একটা হেভারশিয়ান নালী আরেকটা হেভারশিয়ান নালীর সাথে সংযুক্ত থাকতেছে। আচ্ছা জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো? কোষগুলো একটু সুন্দর করে দেই। ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা ধন্যবাদ। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের হেভারশিয়ান তন্ত্র, এটা হচ্ছে নিরেট অস্থির জন্য। কিসের জন্য? নিরেট অস্থি। নিরেট অস্থির একক হচ্ছে হেভারশিয়ান তন্ত্র, নিরেট অস্থি। এই ছবি আঁকাইতে পারলে মনে করো A+। বাকি এগুলোতে এমনি নাম্বার পাবো। আচ্ছা আর স্পঞ্জি অস্থিগুলো কি করে? তোমার মৌচাকের মতো ফর্ম করে। ঠিক আছে? স্পঞ্জি অস্থিগুলো হচ্ছে মৌচাকের মতো ফর্ম করে ট্র্যাবিকুলা ফর্ম করে। ঠিক আছে? এখানে ওটার ছবি আসে না এবং বইয়েও খুব একটা ডিটেইলস লেখা নাই। তো ওটা পড়ার দরকার নাই। ঠিক আছে? ওটার বিশেষ কিছু আসে না। জাস্ট পড়বা যে মৌচাকের মতো স্পঞ্জি অস্থিগুলা ট্র্যাবিকুলাই ফর্ম করে এবং ট্র্যাবিকুলাইটা হচ্ছে তরুণাস্থির একক। আচ্ছা এটা আমরা পড়ে ফেললাম না? এই যে তোমার নিরেট অস্থি আর হচ্ছে স্পঞ্জি অস্থি, ২ ধরনের অস্থি, নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। আচ্ছা এবার হচ্ছে আকৃতিগত বৈশিষ্ট্য। আগেরটা ছিল গঠন কিরকম, ভিতরে কি তোমার হেভারশিয়ান তন্ত্র আছে নাকি হচ্ছে ট্র্যাবিকুলাই আছে। এখন হচ্ছে যে দেখতে কিরকম, লম্বা অস্থি মানে কি, এগুলো হচ্ছে লম্বা লম্বা হাত পায়ের অস্থিগুলা। এই যে হাত পায়ের অস্থিগুলা কিন্তু লম্বা লম্বা, ঠিক আছে? এই হাত পায়ের অস্থি হচ্ছে কি, এই যে দেখো অনেক লম্বা লাঠির মতো, এগুলো হচ্ছে আমাদের লম্বা অস্থি। ঠিক আছে? তারপর হচ্ছে খাটো অস্থি বা ক্ষুদ্রাস্থি। ক্ষুদ্রাস্থি কোনগুলা? এই যে আঙ্গুলের যে অস্থিগুলো, এগুলো দেখো খুবই করতল, বা হাতের যে আঙ্গুলের যে অস্থিগুলো, এগুলো কিন্তু খুবই ছোট। ঠিক আছে? ছোট ছোট। তো এগুলোকে আমি বলতেছি ক্ষুদ্র অস্থি। আচ্ছা তারপর হচ্ছে চাপা অস্থি। চাপা মানে কি, এরকম ফ্ল্যাট। চাপা অস্থি ইংরেজি হচ্ছে ফ্ল্যাট বোন। ঠিক আছে? এটাকে আমরা বলি ফ্ল্যাট বোন, ফ্ল্যাট। চাপা অস্থি কিরকম হইতে পারে? যেমন হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা দেখো কিরকম। আচ্ছা স্ক্যাপুলা দেখো চাপা, অনেকটা চাপা। ঠিক আছে? চ্যাপ্টার মতো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চাপা অস্থি। এটা হচ্ছে আমাদের চাপা অস্থি বা ফ্ল্যাট বোন। আচ্ছা ফ্ল্যাট বোন। তারপর হচ্ছে আমাদের অনিয়ত অস্থি, মানে হচ্ছে যেগুলার একটার সাথে আরেকটার যে সাদৃশ্যতা কম। নেটওয়ার্কের সমস্যা এত বেশি যে ২ মিনিট পর পর ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে। খুবই দুঃখিত তোমার জন্য। দেখো যেখানে হচ্ছে নেট ভালো পায় সেখানে একটু ক্লাস করার ট্রাই করো। আচ্ছা তারপরে অনিয়ত। অনিয়ত মানে কি, একই রকমের অস্থি কিন্তু কি একটা আরেকটার সাথে মিল নাই। খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কশেরুকা, কশেরুকা বা ভার্টিব্রা। এখন দেখাই কেন মিল নাই। যেমন ধরো আমরা একটা হচ্ছে বক্ষ দেশীয় কশেরুকা নিলাম, আর একটা হচ্ছে ধরো এক্সিসকে নিলাম। এই এক্সিস, ঠিক আছে? ২ নাম্বার অস্থিটা। উম, আচ্ছা রিস্টার্ট নিছে মনে হয়। আচ্ছা এর মধ্যে তোমরা বলো যে কি অবস্থা ক্লাসের।
ক্লাস বুঝতেছো কিনা, কমেন্টও করতে পারতেছি না, খুবই তাহলে ঝামেলা। একটু রিস্টার্ট নিচ্ছে, সবাই একটু লাইনে থাকো। তো আমরা এমনি একটু পড়তে থাকি, ঠিক আছে? তো তোমার কশেরুকায় দেখবা কি যে গ্রীবাদেশীয়, ঠিক আছে, সার্ভাইকাল যে কশেরুকা এবং বক্ষদেশীয় কশেরুকা, দুইটা দুই রকমের, এই যে চলে আসছে, দুইটা কিন্তু দুই রকমের দেখতে পারবা, দুইটা দুই রকমের দেখতে পারবা। এবং স্যাক্রাম দেখবা আরেক রকমের। আচ্ছা, স্যাক্রামটা সিলেক্ট করি, স্যাক্রামটা সিলেক্ট করি। এই দেখো, স্যাক্রাম ও কশেরুকা, তারপর হচ্ছে এটাও একটা কশেরুকা, আবার এটা একটা কশেরুকা। এটা হচ্ছে আমাদের গ্রীবাদেশীয় কশেরুকা। তো গ্রীবাদেশীয় কশেরুকায় দেখো, এই যে আমাদের সামনে যে বডি, যেটাকে আমরা বলতেছি সেন্ট্রাম, গতকাল শিখেছিলাম যে সেন্ট্রাম, ঠিক আছে, সেন্ট্রাম, সেন্ট্রাম, এই সেন্ট্রামের পাশে দেখো দুইটা কিন্তু ক্যানেল গেছে, এদিক থেকে কি ব্লাড ভেসেল যায়। তো এখানে কি ক্যানেল আছে দেখো, এই সেন্ট্রামের পাশে কিন্তু এই দুইটা ক্যানেল নাই এখানে। তার মানে কি একই ক্যাটাগরিতে ফেলাইছি, কিন্তু কি একটা একটার সাথে কি স্ট্রাকচারালি মিল নাই। এখানে হচ্ছে কিন্তু কি একটা স্ট্রাকচার পাইলাম, যে স্ট্রাকচারটা এখানে নাই। আবার দেখো এখানে যে স্পাইনটা আছে, যেটাকে আমরা বলতেছি কি স্পাইনাস প্রসেস, স্পাইনাস, স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেসটা হচ্ছে একদম সরু, আর এখানে স্পাইনাস প্রসেসটা কিরকম, আহ, দুইটা ভাগ হয়েছে, এটাকে আমরা বলি স্পাইনা বাইফিডা, ঠিক আছে, দুইটা ভাগ হয়েছে। আবার স্যাক্রাম দেখো, স্যাক্রাম পুরাই আলাদা, ঠিক আছে, স্যাক্রাম পুরাই আলাদা, এদের সাথে কোনো মিলেই না, পুরো ফিউজ হয়ে গেছে। কিন্তু সবগুলোকে আমরা কি বলি যে ভার্টিব্রা বা কশেরুকা বলি। তো কশেরুকা হচ্ছে অনিয়ত ধরনের অস্থি। তারপর হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। আমরা যখন গত ক্লাসে পড়েছিলাম যে ম্যাক্সিলার মাঝখানে কি ফাঁকা জায়গা ছিল, ম্যাক্সিলাতে হচ্ছে ইনফেকশন হইতো, ওখানে কি বায়ুপূর্ণ গহ্বর আছে, পাখির হাড়ের মতো বায়ুপূর্ণ গহ্বর আছে, যেমন হচ্ছে ম্যাক্সিলা, ঠিক আছে। এই ম্যাক্সিলাতে হচ্ছে বায়ুপূর্ণ গহ্বর থাকার কারণে সেটাকে আমরা বলি বায়ুপূর্ণ অস্থি। তো লম্বা অস্থি, খাটো অস্থি, চাপা অস্থি, অনিয়ত এবং বায়ুপূর্ণ অস্থি, এটা হচ্ছে আমাদের গঠনগত দিক থেকে বা আকৃতিগত দিক থেকে অস্থির কি কি প্রকারভেদ আছে। আচ্ছা, এবার হচ্ছে অস্থির বৈশিষ্ট্য, এটা একটু পড়বা, এটা সিকিউতে খুব একটা আসবে না, কিন্তু এমসিকিউতে আসতে পারে। যে অস্থির যে বাইরে, আমরা কি বলেছিলাম যে হার্টের বাইরে হচ্ছে থাকে পেরিকার্ডিয়াম, লাংসে থাকে প্লুরা, আর এখানে অস্থির ক্ষেত্রে কি থাকবে তোমার পেরিঅস্টিয়াম। আবার তরুণাস্থির ক্ষেত্রে কি থাকবে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে। পেরি মানে হচ্ছে বাইরের যে লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিস্তরী, দ্বিস্তরী পেরিঅস্টিয়াম দিয়ে আবৃত থাকবে। এটার যে লেয়ার, বাইরের যে লেয়ার, এটাকে আমরা বলি পেরিঅস্টিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে মাতৃকা অনমনীয়। নমনীয় মানে কি, যেটা হচ্ছে আমি ইজিলি বিভিন্ন শেপ দিতে পারবো, ঠিক আছে, ঘুরাইতে পারবো, পেঁচাইতে পারবো, এটা হচ্ছে কি অনমনীয়। এটা কি সরি নমনীয়। তো এটাকে হাড়কে আমি ইচ্ছে করলে কি বিভিন্ন ভাবে ভাঙতে পারবো না। কানের যে পিনা, এটা কিন্তু তরুণাস্থি, এটাকে তুমি বলতে পারো যে নমনীয়, কিন্তু হাড় কিন্তু এটাকে কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন ভাগে, মানে ধর্মাদের যে রেডিয়াস আলনা, ইচ্ছা করলে কিন্তু মানে তুমি বিভিন্ন আর্চ ফরমেশন করতে পারবে না, বাঁকাইতে পারবে না। এটা হচ্ছে অনমনীয়। অস্থিতিস্থাপক মানে কি, এটা ইলাস্টিসি নাই, কান ধরে টানছো না, ছোট কালে এই যে কান ধরে টানছো না, এগুলো কি স্থিতিস্থাপক। হাড় কিন্তু টাই না, কিন্তু বড় করতে পারবে না বা একটা জায়গায় নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে অস্থিতিস্থাপক, ইলাস্টিসিটি নাই। ভঙ্গুর, ভঙ্গুর মানে কি, ধরো তুমি খুব জোরে মাথাটা বাড়ি খাইছো, তখন কিন্তু তোমার কানের যে পিনা, পিনা কিন্তু ভেঙে যাবে না। হয়তো খুব বেশি চাপ খাইলে থেতলে যেতে পারে, এটা কিন্তু ভেঙে যাবে না, কিন্তু মাথার যে অস্থি এগুলো কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। তার মানে কি ভঙ্গুর। এবং কঠিন প্রকৃতির, এটা হচ্ছে শক্ত কঠিন প্রকৃতির। তাইলে এই যে তোর অস্থি, যে তোমার বিভিন্ন বৈশিষ্ট্য পাইলাম, এর বিপরীতটাই কি তরুণাস্থি। তার মানে কি একটা পড়লে অন্যটা আমরা ইজিলি পারবো। তাহলে হচ্ছে যদি বলি যে তরুণাস্থির ক্ষেত্রে কি হবে, নমনীয় হবে, স্থিতিস্থাপক হবে, ভঙ্গুর না, এবং কি একটু নমনীয় প্রকৃতি, আগেই বলে ফেলছি, কঠিন থেকে নমনীয় প্রকৃতির হবে। এখন এখানে একটা কথা বলছে যে জৈব পদার্থ 40% এবং অজৈব পদার্থ, যেমন কি ওই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো থাকে না, তো অজৈব পদার্থ এবং অস্থিকোষ থাকে প্রায় 60%। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এই দুটা খুবই ইম্পর্টেন্ট। এবং বলছে যে জৈব পদার্থের মধ্যে কি থাকে, যে তোমার কোলাজেন থাকে এবং অসিন নামক মিউকো পলিস্যাকারাইড থাকে। তাহলে জৈব পদার্থের মধ্যে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে কোলাজেন, আর একটা হচ্ছে আমাদের অসিন। আর অজৈব মানে কি, খনিজ যে পদার্থগুলা, যেমন কি তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের যে বিভিন্ন আমরা রূপ দেখছিলাম, যে ক্যালসিয়াম কার্বনেট, ফসফেট, যেগুলো থাকে হাড়ে, ঠিক আছে, অস্থিতে পড়ছিলাম না, এই যে অস্থিতে কিন্তু পড়ছিলাম,
যে কি কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্লোরাইড, এগুলো হচ্ছে আমাদের অজৈব পদার্থ এবং কি 4 ধরনের কোষ থাকে। কি থাকে? 4 ধরনের কোষ থাকে। আচ্ছা, 4 ধরনের কোষ থাকবে। এই যে এখানে বলে দিছি অলরেডি, জৈব পদার্থ কি, অজৈব পদার্থ কি, ঠিক আছে? এগুলো দেখবা যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট, এই জিনিসগুলো এখানে থাকবে। মেইনলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো একটু বেশি থাকে। এবার হচ্ছে অস্থির কাজ। আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু পড়ছিলাম যে কঙ্কালতন্ত্রের কাজ। তোমরা যদি একটু বই খুলে দেখো তাহলে কিন্তু দুইটা সেম। কঙ্কালতন্ত্রের যে কাজ, অস্থির কাজ কিন্তু সেম। দুইটাতে কি ছিল, যে ওটাতে ছিল যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ। তাহলে যান্ত্রিক কাজ কি কি হবে? ভার বহন করা, সুরক্ষা দেওয়া, ভিতরে যে ভিসেরাগুলোকে সুরক্ষা দেওয়া, ভার বহনে হেল্প করা। আর শারীরবৃত্তীয়তে কি ছিল? শারীরবৃত্তীয় ছিল আমাদের যে অস্থির যে অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা থেকে কি উৎপন্ন হয়? রক্তকণিকা তৈরি হয়, হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস মানে হচ্ছে, বই আছে দেখবা যে হেমাটোপয়েসিস। হেমা মানে হচ্ছে রক্ত, হেমাটোপয়েসিস, পয়েসিস মানে হচ্ছে তৈরি করা। হেমাটোপয়েসিস পদ্ধতিতে সে হচ্ছে রক্তকণিকা তৈরি করে, ঠিক আছে? হেমাটো মানে হচ্ছে রক্ত, আর পয়েসিস মানে হচ্ছে তৈরি করা। জেনারেশন মানে তৈরি করা। এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করবা, তাই দেখবা এক্সামে ভালো করতেছে, ঠিক আছে? তৈরি করা, তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ছিল? বিভিন্ন ধরনের হরমোন থাকে, অস্টিওক্যালসিন থাকে, ঠিক আছে? তারপরে মেটাবলিজম হেল্প করে। এই জিনিসগুলো কিন্তু ছিল। তো একটু দেখবা তাইলেই হবে, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। তারপর হচ্ছে অস্থি পড়ে ফেলছি, এখন হচ্ছে আমাদের তরুণাস্থি। এখানে আরেকটা জিনিস তোমরা পড়বা, এখানে কি থাকে? রক্তবাহিকা থাকে, ঠিক আছে? রক্তবাহিকা থাকে। আমরা হেভার্সিয়ান তন্ত্র, ঠিক আছে? হেভার্সিয়ান তন্ত্রতে কি দেখছিলাম? রক্তবাহিকা দেখছিলাম না? মাঝখানে ব্লাড ভেসেল গুলো ছিল, রক্তবাহিকা থাকবে। তরুণাস্থিতে কি থাকবে না? রক্তবাহিকা থাকবে না। রক্তবাহিকা উপস্থিত, রক্তবাহিকা হচ্ছে উপস্থিত। আচ্ছা, তাহলে হচ্ছে তরুণাস্থি হচ্ছে রক্তবাহিকা বিহীন, নমনীয়। এটা কিন্তু অনমনীয় না, ঠিক আছে? নমনীয়, মজবুত। নমনীয় বলতে কি তুমি কি ভেঙে ফেলতে পারবা? এরকম না, ঠিক আছে? এটা হচ্ছে একটু মজবুত, অভঙ্গুর, ভেঙে ফেলা যায় না সহজে। তারপর স্থিতিস্থাপক, ইলাস্টিসিটি এখানে আছে। তারপর হচ্ছে গঠন বিশিষ্ট যে যোজক টিস্যু আছে সেটাকে আমরা বলি তরুণাস্থি। তাহলে তরুণাস্থির যে বৈশিষ্ট্য, তুমি যদি কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য পারো, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে তুমি একটা সংজ্ঞাটা লিখে দিয়ে আসতে পারবা, ঠিক আছে? তো এখানে কি আছে? যে রক্তবাহিকা থাকবে না, নমনীয়, অভঙ্গুর এবং কি স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যে যোজক টিস্যু আমাদের কঙ্কালতন্ত্র গঠনে হেল্প করে, সেটাকে আমরা কি বলি? তরুণাস্থি বলি। একদম কিন্তু আমার মনের ভাষা থেকে আমি বলছি, একটু বুঝলেই এই সংজ্ঞাগুলা লিখতে পারবা। তোমরা বলো কার কার পরীক্ষার হলে সংজ্ঞা মনে থাকে না? কার কার পরীক্ষার হলে সংজ্ঞা মনে থাকে না? একটু বলো। যাদের পরীক্ষার হলে সংজ্ঞা মনে থাকে না, তারা কি করবা? একটু বুঝে পড়বা এটা কি কি বৈশিষ্ট্য আছে, কই থাকে, কোথায় থাকে, কি করে, এই জিনিসগুলো দিয়ে কিন্তু তুমি নিজের ভাষায় কি একটা সংজ্ঞা লিখতে পারবা। আচ্ছা, এখন তরুণাস্থি উদাহরণ কি? মানুষের নাকে থাকবে তরুণাস্থি, কানে থাকবে, হিউমেরাস এবং ফিমারের মস্তক, ঠিক আছে? অলরেডি কিন্তু পড়ছি। হিউমেরাস এবং ফিমারের মস্তক, এখানে কি থাকে তোমার? চুনময় থাকে, ঠিক আছে? চুনময় তরুণাস্থি থাকে, চুনময় তরুণাস্থি থাকে। এবং বিভিন্ন অস্থিসন্ধি, অস্থিসন্ধিতে কি থাকে? শ্বেততন্তুময় থাকে, শ্বেততন্তুময় থাকে। তারপর শ্বাসনালী, এখানে থাকবে স্বচ্ছ বা হায়ালিন। অন্ত্যাকাশের আন্তঃকশেরুকা চাকতি, মানে আন্ত মানে কি? দুইটা কশেরুকার মাঝখানে, আন্তঃকশেরুকার চাকতির মাঝখানেও কিন্তু কি ছিল? শ্বেততন্তুময় তরুণাস্থি ছিল। আর আমরা ইলাস্টিক যে তরুণাস্থি আছে, এখান থেকে আমরা মনে রাখছিলাম তিনটা, ট্রিপল ই: ইউস্টিশিয়ান টিউব, এপিগ্লোটিস আর এক্সটার্নাল এয়ার। পিনা, ইউস্টিশিয়ান নালিকা এবং হচ্ছে এপিগ্লোটিস, ঠিক আছে? আমাদের যে ষড়যন্ত্রের যে এপিগ্লোটিস রয়েছে, ল্যারিংস, এই ল্যারিংসের এপিগ্লোটিস, যেটা হচ্ছে কি আমাদের খাবার ভিতরে ঢুকতে বাধা দিত, সেটা হচ্ছে এপিগ্লোটিস। মিজানুর রহমান, জি ভাইয়া। আমার কানিস ফাতেমা বলতেছে তার নাকি সংজ্ঞা মনে থাকে না, আজকে থেকে মনে থাকবে। দেখছো, আমি যে লাস্ট দুইটা অধ্যায় পড়াইতেছি বা এই দুইটা অধ্যায় পড়াইতেছি, একটাতেও কিন্তু আহ, এখানে কিন্তু মুখস্থ করার অপশন খুব কম। কিছু ছন্দ দিয়ে টেকনিক মনে রাখবা, আর হচ্ছে বুঝে পড়বা যে এই জিনিসটা কি, তাহলে হচ্ছে যে পরীক্ষায় ইজিলি লিখতে পারবা। যদি না বুঝে পড়তে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে সংজ্ঞা মনে রাখতে পারবা না। আচ্ছা, এবার বলছে তরুণাস্থির কাজ কি?
অস্থির কাজ তো পড়ছি, কি কি কাজ ছিল। এখন হচ্ছে তরুণাস্থির কাজ। তরুণাস্থি হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গের চাপ এবং টান প্রতিরোধ করে। আমাদের যে কার্টিলেজ, হাড়ের যে বিভিন্ন অস্থিসন্ধি রয়েছে, অস্থিসন্ধির মাঝখানে কার্টিলেজ গুলা থাকে, থাকার কারণে কি হয়, বিভিন্ন ধরনের ঘর্ষণ, টান এগুলোকে প্রিভেন্ট করতেছে। ঠিক আছে, বিভিন্ন অঙ্গের আকৃতি গঠন করে। যেমন হচ্ছে এই যে কানের কি বহিকর্ণের একটা আকৃতি দিল, নাকের একটা আকৃতি দিয়েছে, সুন্দর একটা আকৃতি দিছে। তারপর হচ্ছে অস্থিসন্ধিতে, এটা বলে ফেলছি, দুইটা অস্থিসন্ধিকে সংযুক্ত করতে হেল্প করে এবং ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। অলরেডি আমাদের শেষ। ফাইব্রো কার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি। এটা একটু পড়তে পারো যে কোন তরুণাস্থি সবচেয়ে বেশি দৃঢ়। ফাইব্রো, ফাইব্রো মানে কি ফাইবার বা তন্তু, যেখানে তন্তু থাকবে, যেই যেই জায়গায় তন্তু পাবা সেগুলো হচ্ছে শক্তিশালী এবং দৃঢ় থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে লিগামেন্ট এবং টেন্ডনকে অস্থির সাথে সংযুক্ত করতে হেল্প করে। ঠিক আছে, তরুণাস্থিতে কি থাকে, এক ধরনের লুব্রিকেটর থাকে। যেহেতু তারা বিভিন্ন ঘর্ষণ থেকে হেল্প করে, সেখানে কি আমাদের লুব্রিকেটর বা বিভিন্ন ধরনের তরল পদার্থ যদি থাকে, তাহলে কি ঘর্ষণ হবে না। যেখানে হচ্ছে তরল পদার্থ থাকবে সেখানে ঘর্ষণ হবে না। তো তরুণাস্থিতে কি থাকে, এই লুব্রিকেটিং এজেন্টটাকে আমরা বলি লুব্রিসিন। তো তরুণাস্থিতে লুব্রিসিন থাকে, যারা হচ্ছে এই যে সংঘর্ষ বা ঘর্ষণকে প্রিভেন্ট করে। ঠিক আছে, তরুণাস্থি মেরুদণ্ডীদের ভ্রূণীয় কঙ্কাল এবং কন্ট্রিকথিস জাতীয় মাছের অন্তঃকঙ্কাল গঠন করে। আচ্ছা, ভ্রূণ অবস্থায়, মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ অবস্থায় যখন মায়ের পেটে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তরুণাস্থি থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ড্রিকথিস, আমরা পড়ছিলাম না, তোমাদের সাথে আমাদের এই ক্লাসটা হয় নাই, ফার্স্ট যে চ্যাপ্টার কন্ড্রিকথিস ছিল। ঠিক আছে, কন্ড্রিকথিস জাতীয় মাছের অন্তঃকঙ্কাল কিন্তু এই তরুণাস্থি দিয়ে গঠিত। ঠিক আছে, কন্ড্রিন মানে কি, তরুণাস্থি, কন্ড্র, কন্ড দিয়ে আমরা তরুণাস্থি বুঝাই, আর কন্ড্রিন হচ্ছে তরুণাস্থির যে মাতৃকা, সেটাকে আমরা বলি কন্ড্রিন। আচ্ছা আচ্ছা, এবার বলছে যে তরুণাস্থির কাজ কি। এখন দেখো, আমরা যখন হেভার্সিয়ান তন্ত্র পড়েছিলাম, তখন কি প্রত্যেকটা লেকুনার মধ্যে কি অনেকগুলো সেল ছিল না, কিন্তু এখানে কিন্তু সেল কম। ঠিক আছে, স্বল্প সংখ্যক কোষ দিয়ে তৈরি হবে এবং কি মাতৃকা বেশি, ম্যাট্রিক্সটা বেশি থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে তরুণ অবস্থায় মানে ছোট অবস্থায় এটাকে আমরা বলি কন্ড্রোব্লাস্ট। আর অস্থির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, অস্টিওব্লাস্ট। এবং পরিণত অবস্থায় অস্থির ক্ষেত্রে বলছিলাম অস্টিওসাইট, এখানে বলবো কন্ড্রোসাইট। ইজি। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স, অর্ধকঠিন এবং কন্ড্রিন নামে পরিচিত। ম্যাট্রিক্সটা হচ্ছে একদম তরল না, একটু অর্ধকঠিন এবং কি কন্ড্রিন, অলরেডি আমরা পড়ছি যে এটার যে ম্যাট্রিক্সটা সেটাকে আমরা কন্ড্রিন বলি। এবং সবগুলা ক্ষেত্রে তরুণাস্থি রিলেটেড যা আছে সবগুলাতে কি পাবা, কন্ড্রো শব্দটা পাবা। ঠিক আছে, কন্ড্রোমিউকয়েড এবং কন্ট্রো অ্যালবুনিময়েড। ঠিক আছে, অ্যালবুমিন থেকে এটা আসছে যে অ্যালবুনিময়েড। এই দুই প্রকার প্রোটিন এখানে দেখতে পারো। ঠিক আছে, এখানে দেখতে পারবা। তো এটা একটু পড়লে পড়তে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা পড়লে পড়তে পারো। এবং তোমাদের একটু আগে পড়ছিলাম কিন্তু হেভার্সিয়ান তন্ত্র, এখানে যেমন ল্যাকুনা ছিল, ঠিক আছে, ক্যানালিকুলাই ছিল, এখানেও কিন্তু এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, কিন্তু ভেতরে হচ্ছে সেল কম থাকবে। আচ্ছা, ম্যাট্রিক্সে কিছু তন্ত্র থাকে এবং কোলাজেন থাকে। অস্থিতেও কিন্তু আমরা কোলাজেন পাইছি, তরুণাস্থিতেও কোলাজেন থাকবে। প্রত্যেক তরুণাস্থির পেরিকন্ড্রিয়াম, আমরা অস্থিতে কি পড়েছিলাম, পেরিঅস্টিয়াম। ঠিক আছে, আর ওইখানে তোমার লেয়ার ছিল দুইটা, আর এখানে হচ্ছে একটি পাতলা আবরণ। তাহলে অস্থিতে লেয়ার হচ্ছে, বাইরের লেয়ার হচ্ছে দুইটা, পেরিঅস্টিয়ামের দুইটা লেয়ার, আর পেরিকন্ড্রিয়াম বা তরুণাস্থির ক্ষেত্রে হচ্ছে একটা লেয়ার। আচ্ছা, আর এদের যে আবরণী, বাইরের যে পেরিকন্ড্রিয়াম এবং মাতৃকা যেটা হচ্ছে কন্ড্রিন, এই দুইটা ভেদ্য। ঠিক আছে, ভেদ্য, যার কারণে কি হচ্ছে, এখানে হচ্ছে রক্তনালীর আলাদা প্রয়োজন পড়ে না। যেমন হচ্ছে হেভার্সিয়ান তন্ত্রতে কিন্তু আমরা আলাদা রক্তনালী পড়ছিলাম, হেভার্সিয়ান তন্ত্রতে আলাদা রক্তনালী দেখাইছিলাম, কিন্তু এই কন্ড্রিন এবং যে পেরিকন্ড্রিয়াম আছে, এই জিনিসগুলা খুবই ভেদ্য, যার কারণে বেপন প্রক্রিয়াতে এখানে হচ্ছে রক্তের জন্য আলাদা নালিকা লাগে না, জাস্ট হচ্ছে বেপন প্রক্রিয়াতে রক্তটা প্রবাহিত হয়। ঠিক আছে, বেপন প্রক্রিয়ায় রক্তটা প্রবাহিত হয়, যার কারণে আমরা একটু কি বললাম যে এদের হচ্ছে রক্তবাহিকা থাকে না। তরুণাস্থির রক্তবাহিকা থাকে না কেন, কারণ হচ্ছে এটা ইজিলি হচ্ছে বেপন প্রক্রিয়া রক্ত নিতে পারতেছে। যেহেতু বেপন প্রক্রিয়া রক্ত নিতে পারতেছে, সেজন্য আমাদের কি দরকার নাই, রক্তনালিকার প্রয়োজন নাই। বুঝি নাই ট্রিপল ই এটা কি, ট্রিপল ই এখানে আমরা একটু আগে পড়ছিলাম যে তরুণাস্থির যে প্রকারভেদ, এই যে তরুণাস্থির 4টা প্রকারভেদ আছে। স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। এই পিত্তন্তময় বা স্থিতিস্থাপকের ইংলিশ কি, স্থিতিস্থাপকের ইংলিশ হচ্ছে ইলাস্টিক বা ইলাস্টিসিটি। তো ইলাস্টিক কার্টিলেজ বা
স্থিতিস্থাপক তরুণাস্থির উদাহরণ হচ্ছে 3টা। একটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, ই দিয়ে শুরু, এক্সটার্নাল এয়ার, ই দিয়ে শুরু, এবং কি এপিগ্লোটিস। এজন্য এটাকে আমরা ট্রিপলিতে শিখছিলাম, ঠিক আছে? 3টাই দিয়ে আমরা এটা শিখছিলাম। আচ্ছা, এটা আবার সামনে পাবো, সামনে আবার পাবো। এই যে এটা পড়ছি, হ্যাঁ এটা পড়ছি। এবার হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, আমরা নিচ থেকে আবার পড়ি। সবার আগে শিখবো চুনময় বা ক্যালসিফাইড। ক্যালসিফাইড কি কি আছে? হিউমেরাস এবং ফিমারের মস্তক, অলরেডি দেখাই ফেলছি। হিউমেরাস এবং পায়ের ফিমারের মস্তকে কি থাকে? চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। তারপর কি আছে? শ্বেততন্তুময়। শ্বেততন্তুময় কই থাকে? বিভিন্ন জয়েন্টের অগ্রভাগে, ঠিক আছে? অন্যান্য হিউমেরাস এবং ফিমারের মস্তক ছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে কশেরুকার মাঝখানে। বিশেষ করে কই থাকে? কশেরুকার মাঝখানে এবং অন্যান্য অস্থির টেন্ডন এবং লিগামেন্টের সাথে হচ্ছে শ্বেততন্তুময় এই তরুণাস্থি আমরা পাই। স্থিতিস্থাপক একটু আগে আমরা পড়লাম যে ট্রিপল ই, ইউস্টেশিয়ান টিউব, এপিগ্লোটিস আর এক্সটার্নাল এয়ার, বহিকর্ণ বা পিনা, তারপর হচ্ছে এপিগ্লোটিস এবং ইউস্টেশিয়ান নালী। 3টা পড়ে ফেলছি। তাহলে বাকি যেগুলো আছে সেগুলাই কি? স্বচ্ছ বা হায়ালিন, ইজি। তাহলে এখানে কই থাকবে? ভ্রূণীয় কঙ্কাল, ভ্রূণ অবস্থায় স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি থাকবে। এছাড়া কি আছে? কন্ড্রিকটিস যে মাছগুলো রয়েছে, তো ওই সকল মাছের যে অন্তঃকঙ্কাল সেগুলো হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি দিয়ে তৈরি। তারপর কি আছে? পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণী স্থির সন্ধিস্তরে থাকতে পারে। পরশুকার অন্তর্ভাগ, প্রান্তভাগ, সরি, পরশুকার প্রান্তভাগ। পরশুকা মানে কি? এই যে রিবস, বুকের যে খাঁচার হাড়গুলা, বুকের খাঁচার হাড়গুলা কার সাথে যুক্ত হয়? এই যে স্টার্নাম, স্টার্নামের 3টা প্রান্ত, 3টা অংশ, মেনুব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস। এই যে সংযুক্ত হইতেছে না 3টা প্রান্তর সাথে, এই যে যুক্ত হয়, সেই প্রান্তভাগে আমরা কি পাই? যে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি পাই। নাসিকা, নাকের এই যে এই নাসিকাতে আমরা কি পাই? তোমার স্বচ্ছ তরুণাস্থি পাই। শ্বাসনালী, শ্বাসনালীতে স্বচ্ছ তরুণাস্থি পাই। এবং কি কর্ণকুহর, এই যে কানের যে ভিতরে যে রাস্তাটা, ভিতরে আমরা কি পাই? কর্ণকুহরে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাই। কিন্তু কানের ভেতরে, ঠিক আছে, ভিতরে যেটা হচ্ছে তোমার ইউস্টেশিয়ান টিউব মধ্যকর্ণে, সেখানে হচ্ছে থাকবে স্থিতিস্থাপক এবং বহিকর্ণ। এখানেও তোমার কি বলে যে স্থিতিস্থাপক এবং ভিতরে হচ্ছে স্থিতিস্থাপক, মাঝখানে যে কর্ণকুহর, এই কর্ণকুহরে শুধু কি থাকবে? হায়ালিন তরুণাস্থি থাকবে। এটা ক্লিয়ার কিনা বলো? খুবই ইম্পর্টেন্ট। অনেক এমসিকিউ আসে বোর্ডে, বোর্ডে প্রচুর এমসিকিউ আসে এখান থেকে। বোর্ডে কিন্তু প্রচুর এমসিকিউ আসে এখান থেকে। কারা কারা ক্লাসটা দেখতেছো একটু কমেন্ট করো, যতটুকু বুঝছো কিনা। মোটামুটি ক্লাস শেষের পর্যায়ে, 2-1টা টপিক বাদ আছে। আমাদের আজকে পড়লাম অস্থি এবং তরুণাস্থির গঠন, তারপর হচ্ছে প্রকারভেদ, কাজ, এই জিনিসগুলো আমরা দেখলাম। আচ্ছা, ক্লিয়ার, ধন্যবাদ। হিউমেরাসের মস্তকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? যশোর বোর্ড 2015, একটু আগেই পড়ছি। হিউমেরাসের মস্তকে, একদম লাস্টেরটা ছিল, ক্লু দিয়ে দিলাম, আনসার করো। হিউমেরাসের মস্তকে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? এবং এটার সাথে এটার সিমিলারলি আরেকটা অস্থি আছে, সেটা হচ্ছে ফিমার। ফিমার এবং ফিমারের মস্তক, আরো ইজি করে দিলাম ক্লু দিয়ে। ফিমারের মস্তক প্লাস হিউমেরাসের মস্তকে এই জিনিসটা পাওয়া যায়। একদম ইজি, আরো ইজি করে দিই। চুনময়, পিত ইয়েলো, শ্বেত হোয়াইট, হায়ালিন বা স্বচ্ছ। মিজানুর রহমান, বুঝতে পারছি। আচ্ছা, এমসিকিউ এর আনসারটা করো দেখি। ভুল হইলে সমস্যা নাই, ভুল থেকে আমরা শিখবো। যখন ভুল করবা, যেখানে ভুল করবা সেখানে শিখতে পারবা। যত বেশি ভুল করতে পারো পরীক্ষার আগে, পরীক্ষার সময় ভুল করা যাবে না। এখন দেখো, যে জিনিসটা তুমি পারো সেই জিনিসটা কিন্তু তোমার মনে থাকবে না। তোমার মনে হবে কি, এই জিনিসটা তো আমি পারি। কিন্তু যে জিনিসটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভুল করছো, তখন কিন্তু পরীক্ষার হলে যখন লিখতে যাবা, ভুল লিখতে গেলেও কিন্তু মনে পড়বে, এটা তো আমি অমুক ক্লাসে ভুল করছিলাম,
মুখে আমাকে জিজ্ঞেস করছিল, একজন ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন, পারি নাই। ঠিক আছে? মিজানুর রহমান বলতেছে গ। মিজানুর রহমান, মিজান, মিজান সাহেব, কানিস ফাতেমা পারি না। হইল? এই যে একটু আগে পড়ছি, সর্বপ্রথম যেটা পড়ছিলাম যে হিউমেরাস এবং ফিমেরাল মস্তকে হচ্ছে শূন্ময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। না পারলেও সমস্যা নাই, এটা হচ্ছে আমরা কি ক্লাস করতেছি, ক্লাসের পরে তোমরা যখন রিভাইজ দিবা আস্তে আস্তে হয়ে যাবে। আজকেই পারতে হবে এমন কোনো কথা নাই, আজকেই পারতে হবে এমন কোনো কথা নাই। ক্যালসিফাইড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো অস্থি ভাঙা বা হাড় ভাঙা। বইয়ে তোমাদের ৩ ধরনের হাড় ভাঙা দেখাইছে। এই একটা ছবি দিয়ে দেখাইছে যে অনুপ্রস্থ হাড় ভাঙা। অনুপ্রস্থ মানে কি? মাঝ বরাবর অনুপ্রস্থ। তারপর হচ্ছে রৈখিক মানে রেখা বরাবর, লাইন, লিনিয়ার। ঠিক আছে? হরাইজন্টাল, লিনিয়ার। তির্যক, ঠিক আছে? অবলিক। এখন তির্যকের দুইটা দেখো, এটা অবলিক, এটা অবলিক। এটা অবলিক গেছে, এটা অবলিক গেছে, তির্যক। ঠিক আছে? কিন্তু এইখানে দেখো, এইখানে হচ্ছে আলাদা হয় নাই, এখানে কি আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তির্যকের দুইটা আছে, একটা হচ্ছে অস্থি আলাদা হয়ে গেছে বা অস্থি এক আছে। তারপর হচ্ছে সর্পিলাকার, এরকম যদি কয়েকটা এরকম ভাগে ভাগে, ঠিক আছে, এটা খুব একটা বোঝা যাইতেছে না, যদি এরকম একটু সর্পিলাকার বা একটু পেঁচায় ভাঙে সেটাকে আমরা বলি সর্পিলাকার। ঠিক আছে? ভাইয়া কট খেয়ে গেলাম। হুম, কট খাওয়ার কিছু নাই, কট খাওয়ার কিছু নাই, লেখাপড়ায় কট খাওয়ার কিছু নাই, যত ভুল করবা তত শিখতে পারবা। ঠিক আছে? তারপর হচ্ছে গ্রিন স্টিক। গ্রিন স্টিক মানে কি? এই দেখো, এখানে কিন্তু পুরোটা ভেঙে গেছে, এটা যাতে পুরোটা না ভাঙলেও একটা বিশাল অংশ জুড়ে ভাঙছে। গ্রিন স্টিকে কি হয়? অল্প একটু ভাঙে এবং কি আলাদা হয় না। এটা কোথায় দেখা যায়? শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে গ্রিন স্টিকটা একটু বেশি দেখা যায়। পুরোটা আলাদা হবে না, পুরোটা আলাদা হবে না। গ্রিন স্টিকে কি মনে রাখবো? আলাদা হবে না, একদমই আলাদা হবে না। আর বহুখণ্ডিত, বহুখণ্ডিত মানে কি? অনেকগুলা ভাগ হয়েছে, যেটাকে আমরা কি বলি যে কমপ্লেক্স হাড় ভাঙা, যেটাকে আমরা বলি যে জটিল হাড় ভাঙাতে আমরা বহু খণ্ডকিত দেখতে পাই। ঠিক আছে? তো বই এটা আছে, আমরা একটু বই থেকেও দেখাই, বই থেকেও দেখাই, পড়তে ইজি হবে তোমাদের। তো তরুণাস্থি এগুলা, এই যে অস্থির সংজ্ঞা কি, অস্থির বৈশিষ্ট্য কি, সব পড়ে ফেলছি। ঠিক আছে? এই পার্সেন্টেজ গুলো পড়ার দরকার নাই, এগুলো পড়ে মাথা নষ্ট করা যাবে না, এই পার্সেন্টেজ পড়া যাবে না। তারপর হচ্ছে অস্থির প্রকার ভেদ, নিরেট অস্থি আর হচ্ছে স্পঞ্জি অস্থি, এগুলো কিন্তু পড়ে ফেলছি অলরেডি। যে ৮০% হচ্ছে নিরেট অস্থি, এই যেখান থেকে কিন্তু পড়ে ফেলছি অলরেডি। ৮০% নিরেট অস্থি। তারপর হচ্ছে লেমেলি কি, ঠিক আছে? ক্যানেলিকুলাই কি, ঠিক আছে? লেমেলি হচ্ছে চক্রাকারে বিন্যস্ত থাকে। এই যে তোমার লেকুনা, লেকুনা গুলো যখন একসাথে চক্রাকার ফর্ম করে সেটাকে আমরা বলতেছি লেমেলি। তার মানে কি? লেমেলি হচ্ছে চক্রাকার একটা বিন্যস্ত ফর্ম করে। ঠিক আছে? হেভার্সিয়ান তন্ত্রের অপর নাম হচ্ছে কি? অস্টিয়ন। ঠিক আছে? এটা একটু পড়ো। হেভার্সিয়ান তন্ত্রের অপর নাম হচ্ছে অস্টিয়ন, আর এর আবিষ্কারককে হেভার্স নামক একজন বিজ্ঞানী। এবং প্রত্যেক লেমেলায় অসংখ্য কি থাকে? লেকুনা থাকে। অলরেডি কিন্তু দেখে ফেলছি যে এই যে এই যে এগুলো হচ্ছে লেকুনা। ঠিক আছে? এগুলো হচ্ছে লেকুনা। আর লেকুনার যে লেয়ার, এগুলোকে আমরা বলতেছি লেমেলি। ঠিক আছে? লেকুনার লেয়ারকে বলতেছি লেমেলি। তার মানে কি? প্রত্যেক লেমেলায় অনেকগুলা লেকুনা থাকে। লেকুনাগুলো হচ্ছে ক্লাস্টার ফর্মেশন করে, যেটাকে আমরা বলতেছি লেমেলি, লেকুনা। এবং লেকুনার মধ্যে কি থাকে? আমাদের অস্থিকোষ থাকে। লেকুনার মধ্যে কি থাকে? অস্থিকোষ থাকে। এবং এক একটা অস্থিকোষ, এক একটা যে লেকুনা, প্রত্যেকটা লেকুনা চারদিকে হচ্ছে নালিকা দিয়ে যুক্ত থাকে, যেটাকে আমরা কি বলি? ক্যানালিকুলাই। এই যে এখানে আমরা দেখছিলাম ক্যানালিকুলাই, এই যে ক্যানালিকুলাই দিয়ে একটা যে লেকুনা আরেকটা লেকুনার সাথে সংযুক্ত থাকতেছে, এই যে সবুজ কালার লেকুনাগুলো হচ্ছে সংযুক্ত থাকতেছে। আচ্ছা, বইয়ের পড়া মোটামুটি শেষ। এবং কি প্রত্যেকটা হেভার্সিয়ান নালী, ঠিক আছে, প্রত্যেকটা হেভার্সিয়ান নালী অপর হেভার্সিয়ান নালীর সাথে কিভাবে সংযুক্ত থাকে? ভক্সম্যান ক্যানাল দিয়ে সংযুক্ত থাকে। কিভাবে সংযুক্ত থাকে? ভক্সম্যান, এই যে নীল কালার যেটা, ভক্সম্যান ক্যানাল দিয়ে সংযুক্ত থাকে। ঠিক আছে? ভক্সম্যান ক্যানাল দিয়ে সংযুক্ত থাকবে একটার সাথে আর। আচ্ছা, তাও বিভিন্ন ধরনের মজ্জা থাকে। এই যে দেখো, যে বাইরের যে শক্ত যে এরিয়াটা, আমরা কিন্তু অলরেডি দেখছিলাম যে শক্ত যে এরিয়াটা, সেটাকে আমরা বলি তোমার, সেটাকে আমরা বলি হচ্ছে নিরেট অস্থি। এই যে এই জায়গাটা নিরেট অস্থি। এবং ভেতরে কি থাকে? স্পঞ্জি অস্থি। ঠিক আছে? এবং এরও ভিতরে কি থাকে? এই যে নিরেট অস্থি মাঝখানে এটাকে অস্থিমজ্জা থাকে। এখান থেকে আমাদের কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। আচ্ছা, এখানে ছবিটা দেখাইছে, এই যে দেখো ভিতরে কি থাকে? এই যে শিরা, রক্তনালিকা,
ঠিক আছে, এই যে ধমনী, শিরা এবং কি তোমার স্নায়ু থাকে, ঠিক আছে। তার বাইরে কি আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের ল্যাকুনা, যেগুলো হচ্ছে আমাদের ল্যাকুনা। ল্যাকুনার মধ্যে কি আছে, অস্থিকোষ আছে। এবং এই যে পুরা এই যে একটা সার্কেল তৈরি হলো, এই সার্কেলটাকে আমরা বলতেছি ল্যামেলি। এবং একটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে যুক্ত হচ্ছে কি দ্বারা, ক্যানালিকুলাই দ্বারা, ঠিক আছে। এবং এই যে একটা হেভার্সিয়ান নালী, উম, এই যে একটা হেভার্সিয়ান নালী, উম, এই যে একটা হেভার্সিয়ান নালী আর একটা হেভার্সিয়ান নালীর সাথে এরকম তোমার কি করে, যে ভক্সম্যান ক্যানেলের মাধ্যমে সংযুক্ত থাকে, ঠিক আছে, ভক্সম্যান ক্যানেলের সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, স্পঞ্জি অস্থি অলরেডি পড়ে ফেলছি, যে কি থাকে, স্পঞ্জ বা মৌচাকের মতো ফর্মেশন করে, ঠিক আছে। এবং এগুলোকে আমরা বলি ক্যান্সেলাস বা ট্রেবেকুলি, ঠিক আছে, ট্রেবেকুলি বলি। এই জন্য পুরো স্পঞ্জি অস্থিকে আমরা কি বলতে পারি, যে ট্রেবিকুলার অস্থি বলতে পারি। স্পঞ্জি অস্থিতে যেহেতু এটার একক হচ্ছে ট্রেবিকুলি, এই জন্য এটাকে আমরা ট্রেবিকুলার অস্থি বলতে পারি। এবং এখানেও ঠিক সেমভাবে লোহিত রক্তকণিকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, পেরিঅস্টিয়াম থেকে বেবন প্রক্রিয়া, এটা হচ্ছে পুষ্টি গ্রহণ করবে। হেভার্সিয়ান তন্ত্র থাকবে না, এটা হচ্ছে হেভার্সিয়ান তন্ত্র হচ্ছে নিরেট অস্থির বৈশিষ্ট্য। এটা অলরেডি পড়ে ফেলছি, লম্বা অস্থি, খাটো অস্থি, চাপা অস্থি, অনিয়ত, এগুলো পড়ে ফেলছি। এই ডিফারেন্সটা তোমরা পড়তে পারো, অলরেডি পড়ে ফেলছি প্রত্যেকটা জিনিস, তারপর তোমরা একটু রিডিং দিবা। তারপরে অস্থির কাজ পড়ে ফেলছি অলরেডি, বিভিন্ন ধরনের কাজ, যেমন হচ্ছে ভার বহন করবে, কাঠামো দিবে, চলনে হেল্প করবে, ঠিক আছে, এই কাজগুলো দেখবা। তারপর হচ্ছে তরুণাস্থি গঠনও পড়ে ফেলছি, তরুণাস্থি কাকে বলে, তরুণাস্থি কাজ পড়ে ফেলছি। তারপর হচ্ছে এই যে তরুণাস্থি প্রকারভেদ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তরুণাস্থি প্রকারভেদটা, ঠিক আছে, স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক, সেতুতন্তুময়, তারপরে হচ্ছে তোমার শূন্যময়, ঠিক আছে। দেখছো অলরেডি কিন্তু আমাদের শেষ, মোটামুটি শেষ। আরেকদিন হচ্ছে আমরা পেশি নিয়ে পড়বো এবং সিকিউ সলভ করবো, এগুলো আমাদের দরকার নেই, এগুলো পড়ার দরকার নেই। 321 নাম্বার পেজ, 321 নাম্বার পেজে কি আছে, হ্যাঁ, এই যে অস্থিভঙ্গটা হচ্ছে 321 নাম্বার পেজে আছে, এই যে দেখছো, ছবি, যে ছবি থেকে বই ঢুকে পড়ছিলাম, এই সেই 321 নাম্বার পেজ। মিজানুর রহমান ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তার জন্য আমরা দোয়া করি। এই দেখছো কি আছে, অনুপ্রস্থ, তারপর হচ্ছে রৈখিক, তির্যক, কিন্তু অস্থির খণ্ডের স্থান চ্যুতি হয় নাই, তার মানে কি আলাদা হয় নাই, তারপর হচ্ছে আলাদা হয়ে যাবে। সুরপিলাকার, এই যে দেখো এরকম ঘুরাইয়া দিছে, সুরপিলাকার এইভাবে ভাঙছে, ঠিক আছে, সুরপিলাকার। গ্রিন স্টিক, গ্রিন স্টিক কি অল্প ভাঙছে, আলাদা হয় নাই। আর বহুখণ্ডিত কি, এটা তো আমাদের কমপ্লেক্স হাড় ভাঙার একটা প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এগুলো পড়ে ফেলছি। এই যে গ্রিন স্টিক হচ্ছে অসম্পূর্ণ অস্থি বিভাজন, এবং কোথায় দেখা যাবে, শিশুদের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা। এটা হচ্ছে অসম্পূর্ণ এবং শিশুদের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়। এবং এছাড়া আরেকটা ভাগ দেখাচ্ছে, একটা হচ্ছে উন্মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। উন্মুক্ত কি আর বদ্ধ কি, যদি অস্থি ভেঙে যদি বাইরে বের হয়ে যায়, বাইরে থেকে অস্থি দেখা যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি উন্মুক্ত, ঠিক আছে। ত্বক ছিঁড়ে বের হয়ে গেছে, ঠিক আছে, ত্বক ছিঁড়ে বা ছিদ্র করে বাইরে বের হয়ে গেছে, সেটাকে আমরা বলতেছি উন্মুক্ত। আর বদ্ধ কি, যদি বের না হয়, ঠিক আছে, ভাঙছে কিন্তু বাইরে থেকে দেখা যেতেছে না, এটা হচ্ছে বদ্ধ অস্থি ভঙ্গ। শেষ, জাস্ট আর মনে হয় একটু টপিক আছে, কে কে এখন আছে একটু জানাও। এই যেটা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। তাহলে হচ্ছে চিকিৎসা শাস্ত্র অনুসারে মেডিকেল সায়েন্সে আমরা মেইনলি অনেক ধরনের অস্থি ভাঙার কথা বলছি, ঠিক আছে, কোন জায়গায় ভাঙতেছে, এটা দিয়ে 6টা বুঝাইছে, সরি 7টা আছে, তারপরে বদ্ধ না তোমার খোলা, ঠিক আছে, উন্মুক্ত, এটা নিয়ে 2টা বুঝাইছে। কিন্তু মেডিকেল সায়েন্সে মেইনলি 3টা ভাগে ভাগ করা হয়। একটা কি সাধারণ বা সিম্পল, যৌগিক বা কম্পাউন্ড, এবং লাস্ট হচ্ছে জটিল। সাধারণ, যৌগিক, জটিল, পরীক্ষা আসলে এটাই লিখতে হবে, ঠিক আছে। যদি বলে যে অস্থি ভঙ্গ কয় প্রকার, ঠিক আছে, তাহলে বলবো 3 প্রকার, সাধারণ, যৌগিক এবং কি জটিল। সাধারণ মানে কি, যদি একটা ভাঙে এবং কি তোমার, মানে আমাদের যে স্কিনটাকে যদি বিদীর্ণ না করে, সেটাকে আমরা বলবো, ভাই আপনি কি মেডিকেলে পড়েন? হ্যাঁ, মেডিকেলে পড়ি। আচ্ছা, তাহলে সাধারণ বা বদ্ধ, যদি অস্থি চামড়া বিদীর্ণ করে বের না হয়, সেটাকে আমরা বলবো সাধারণ বা বদ্ধ। জিনিসটা বুঝো, কোনো কিছু মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে বুঝবা কেমনে কি হইতেছে, মাথায় ঢুকাইতে হবে। এই যে এখানে কিন্তু ভাঙছে, কিন্তু এই চামড়াকে বের করতে পারে না, চামড়াকে বের করে হাড্ডিটা বের হয়ে যায়, ঠিক আছে, চামড়াটা ছিঁড়ে যায় না।
সেজন্য এটাকে আমরা বলবো সাধারণ বা বদ্ধ হাড় ভাঙা। এখানে কি হয়, সাধারণত দুইটা টুকরো হয়, একটা হাড় দুইটা ভাগে ভেঙে গেছে, ঠিক আছে, প্লাস্টার টাস্টার করে দেয়, ঠিক হয়ে যায়। এটা হচ্ছে সাধারণ, একদম সিম্পল। তারপর হচ্ছে যৌগিক বা উন্মুক্ত। সাধারণত খেলাধুলা বা সড়ক দুর্ঘটনায় যখন অনেক জোরে মানে হিট করে, তখন হচ্ছে যৌগিক বা উন্মুক্ত ধরনের হাড় ভাঙা দেখা যায়। কারণ কি, ধরো একটা গাড়ি তোমাকে অনেক জোরে মারছে, ঠিক আছে, তখন দেখা যায় এই যে প্রেশারের কারণে এই হাড়টা হচ্ছে ভেঙে বাইরে বের হয়ে যায়। এটাকে আমরা বলতেছি যৌগিক বা উন্মুক্ত। এই যে দেখো বাইরে বের হয়ে গেছে, বাইরে বের হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক বা উন্মুক্ত। এখানে আবার তিনটা ভাগে ভাগ করছে বইয়ে। তোমরা যদি পরীক্ষার হলে পারো লিখবা, না পারলে সমস্যা নেই, জাস্ট জেনে রেখো যে যৌগিক হাড় ভাঙাকে আবার তিন ভাগে ভাগ করছে। যদি এরকম হয় যে এই যে আমাদের ধরো আমার রেডিয়াস আলনা, এখানে কোনো কারণে ফ্র্যাকচার হয়েছে, যদি ফ্র্যাকচার হওয়ার পরে যে স্কিনটা যদি 1 সেন্টিমিটার বেশি ওপেন হয়ে যায়, যদি 1 সেন্টিমিটার কম ওপেন হয়, ঠিক আছে, বা 1 সেন্টিমিটার থাকে, সেক্ষেত্রে আমরা বলতেছি যে প্রথম ধরনের, ঠিক আছে, এখানে ক্ষতের পরিমাণ কম এবং কি চামড়া 1 সেন্টিমিটার বেশি ক্ষত দেখা যাবে না। যদি দেখা যায় 1 সেন্টিমিটার বেশি, সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি দ্বিতীয় স্তরের হাড় ভাঙা, যৌগিক হাড় ভাঙার দ্বিতীয় একটা স্তর, তিনটা ভাগে ভাগ করছে, ঠিক আছে, সিভিয়ারিটির উপর ভিত্তি করে। আর লাস্টে হচ্ছে যে 1 সেন্টিমিটার বেশি হলে এটাকে আমরা দ্বিতীয় স্তরের হাড় ভাঙা বলি। এবং তৃতীয়তে কি হয়, যে মারাত্মক ক্ষতি হয়, ঠিক আছে, এখানে অনেক ক্ষতি হয়, দেখা যায় কি পুরা চামড়া অনেকখানি বের হয়ে গেছে, অনেকখানি বের হয়ে গেছে এবং কি অনেক রক্তপাত হচ্ছে, সেটাকে আমরা বলতেছি যে তৃতীয় স্তরের যৌগিক হাড় ভাঙা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, পড়লে পড়তে পারো। আমি হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আছি। তোমরা কি কখনো গেছো কিনা একটু জানাও, যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আমাদের যাওয়া হয়েছে কিনা। আচ্ছা, এবং লাস্টে হচ্ছে জটিল বা চাপা হাড় ভাঙা, বা যেটাকে আমরা বলতেছি কমপ্লেক্স। এটার সার্জারি হয় কি কমপ্লেক্স উপায়ে। আমার খালাতো ভাই এরকম অ্যাক্সিডেন্ট করছিল, ট্রাকের নিচে চাপা পড়ছিল, তখন কি পায়ের প্রত্যেক মানে পায়ের যে হাড়গুলা খুব একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছিল। তো এটা হচ্ছে জটিল হাড় ভাঙা, এবং এক্ষেত্রে কি হয়, রড বসে অনেক দিন তোমার সাফার করতে হয়। তো অনেক কমপ্লেক্স একটা সার্জারি হয় এখানে। তো এখানে এক্ষেত্রে কি হয়, যে কয়েকটি হাড় কয়েকটা হাড় এখানে ভাঙতে পারে। যেমন এখানে যে রেডিয়াস আলনা দুইটাই ভেঙে গেছে এবং কি অনেকগুলো টুকরো হয়েছে, ঠিক আছে, এবং সাথে সাথে টেন্ডন লিগামেন্ট এগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি হাড়, অস্থিসন্ধি, জয়েন্ট, টেন্ডন, লিগামেন্ট সবকিছু কি ক্ষতিগ্রস্ত হয়েছে, জটিল যেহেতু অনেক সিভিয়ার একটা অ্যাক্সিডেন্ট। এবং হাড়ের টুকরাগুলো চামড়া ভেদ করে বেরিয়ে যাইতে পারে, সেটাকে আমরা বলতেছি জটিল বা চাপা হাড় ভাঙা। এটা তোমরা একটু পড়বা, যে বহু টুকরা বিশিষ্ট এবং কয়েক টুকরা বিশিষ্ট। যদি দুইটা তিনটা টুকরা হয়, সেটাকে আমরা বলতেছি কয়েক টুকরায় বিশিষ্ট। আর যদি অনেকগুলা টুকরা হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে বহু টুকরা বিশিষ্ট। এ হচ্ছে আমাদের সাধারণ, যৌগিক এবং জটিল অস্থিসন্ধি। এখন লাস্ট আর দুইটা টপিক আছে, একটা হচ্ছে স্থানচ্যুতি, মানে বোন বোনস ডিসলোকেশন, ঠিক আছে, আর একটা হচ্ছে স্প্রেন বা মচকানো। এই দুইটা জিনিস পড়লেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো কারণে কি হয়, যে একটা যে বোনসের যে জয়েন্ট অস্থিসন্ধি, অস্থিসন্ধি থেকে যদি হাড়টা সরে যায়, লোকেশন থেকে যদি সরে যায়, সেটাকে আমরা কি বলি, ডিসলোকেশন বা অস্থির স্থানচ্যুতি, ঠিক আছে, অস্থির স্থান থেকে দূরে সরে গেছে, সেটাকে আমরা বলি অস্থির স্থানচ্যুতি বা ডিসলোকেশন অফ বোন। এখানে দেখো এই যে বোনসটা এখানে থাকার কথা, কিন্তু কি সরে গেছে, একটা চাপের কারণে বা ধাক্কার কারণে, কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে সরে গেছে। মেইনলি যে জয়েন্টগুলোতে সবচেয়ে বেশি স্থানচ্যুতি দেখা যায়, সেটা হচ্ছে শোল্ডার, শোল্ডার ডিসলোকেশন খেলোয়াড়দের খুব বেশি হয়, যারা হচ্ছে হকি খেলে, ক্রিকেট খেলে, ঠিক আছে, হাতের মুভমেন্ট যাদের বেশি, তারপর হচ্ছে টেনিস খেলে, তাদের কিন্তু কাঁধের স্থানচ্যুতি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, হকি, তারপর হচ্ছে টেনিস, ক্রিকেট, যারা হচ্ছে ব্যাটিং করে, অনেক পুল শট খেলে, ঠিক আছে, সেক্ষেত্রে কি কাঁধের স্থানচ্যুতি হইতে পারে। হাঁটু, যারা হচ্ছে দৌড়ায়, ফুটবলারদের সবচেয়ে বেশি হাঁটুর ইঞ্জুরি হয়, যে এসিএল এর ইঞ্জুরি তোমরা হয়তো পড়ছো, যে বিভিন্ন হ্যাঁ খেলোয়াড়দের কি হয়, এসিএল ইঞ্জুরি হয়, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা হচ্ছে বই আছে আমি দেখাবো। এটা হচ্ছে কোমরের স্থানচ্যুতি, কোমরের স্থানচ্যুতি বিভিন্নভাবে হইতে পারে, পড়ে যাওয়া হইতে পারে, অনেকের হচ্ছে দেখা যায় কি ওয়াশরুম পিচ্ছিল থাকে, তো পা দিছে, প্রথমে পা দিয়ে কি উল্টায় পড়ে গেছে, সেক্ষেত্রে কি হইতে পারে, যে কোমরের স্থানচ্যুতি হইতে পারে, বা অনেক উপর থেকে পড়লে কোমরের স্থানচ্যুতি হইতে পারে, ঠিক আছে। এই তিন জায়গায় সবচেয়ে বেশি স্থানচ্যুতি দেখা যায়, কাঁধ, হাঁটু, আর হচ্ছে কোমর, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে স্প্রেন বা মচকানো। মচকানোটা খুব বেশি, খেলাধুলা করলে একটু বেশি মচকায়। আমার হচ্ছে এসএসসি পরীক্ষার আগেই কিছুদিন আগে ভাবলাম যে সামনে এসএসসি পরীক্ষা, লাস্ট একটা খেলা খেলে আসি। তো আমি ছিলাম উইকেট কিপার দাঁড়াইছিলাম। তো
একটা ক্যাচ উঠছিল, স্নিক হয়েছিল, ক্যাচ উঠছিল, তো আমি ডাইভ দিছি, সামনে ডাইভ দিছি। তো মানে কেন জানি ওই দিন একটু বেশি খেলার মধ্যে ঢুকে গেছিলাম, তো ওই ডাইভ দেওয়াটা উচিত হয় নাই। তো ডাইভ যখন দিছি তখন বুঝতে পারি না, যখন বাসায় আসছি, বাসায় আসার পর দেখি যে আমি পা ফালাইতে পারতেছি না, ঠিক আছে। ও হয়তো যখন ডাইভ দিছি পাটা হচ্ছে অন্যভাবে পড়ছিল। তো ওই সময় কি হয়েছিল, যে ক্ষেত্রে কি হয় যে তোমার এই যে টেন্ডন লিগামেন্টের কি হয় যে একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। সঠিকভাবে যদি পাটা না ফালাও সেক্ষেত্রে কি হতে পারে যে মেইনলি লিগামেন্টে হচ্ছে একটা চাপ, হ্যাঁ, একটা টান সৃষ্টি হয়, যার কারণে এটা পরবর্তীতে ফুলে যায়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ফুলে যায়, তারপর গরম হয়ে যায়। তখন আমাদের কি দিতে হবে, সাথে সাথে বরফ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো অস্থি সন্ধিতে আঘাত পেলে অস্থিকে অবলম্বন দানকারী, মানে অস্থিকে হেল্প করে এমন একটা জিনিস হচ্ছে লিগামেন্ট। লিগামেন্টে অস্বাভাবিক বৃদ্ধি, টান বা লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, সেটাকে আমরা বলতেছি মচকানো বা স্প্রেন, ঠিক আছে। এভাবে পায়ের স্প্রেন হইতে পারে। তো এখানে ৩টা ধাপ আছে। একটা হচ্ছে শটান পড়া বা টান পড়া, ঠিক আছে? স্ট্রেচ হওয়া, টান পড়ছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যেমন ইয়াতে কি ছিল যে ১ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার বেশি যৌগিক হাড় ভাঙায়। ঠিক এরকম একটা স্টেজ হচ্ছে জাস্ট হচ্ছে টান পড়ে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপর হচ্ছে যদি একটু হালকা চির ধরে। ভাইয়া চ্যাপ্টার তো শেষ হয়ে গেল। হ্যাঁ, চ্যাপ্টার তো শেষ হয়ে গেল। পেশিটা বাকি আছে। পেশি আর রড লিভারের টপিকটা বাদ আছে। ওটা নেক্সট ক্লাসে পড়ায় আমরা হচ্ছে সিকিউ সলভ করব। ঠিক আছে? আচ্ছা। এটা গেল আমাদের ২য় ধাপ, যে চির ধরছে মানে কি একটা ফাটল ধরছে। আর লাস্ট স্টেপে কি হয় যে লিগামেন্ট ছিঁড়ে যায়। সবচেয়ে বেশি যারা হচ্ছে ফুটবল খেলে, দৌড়ায়, ঠিক আছে? রানিং করে, তাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা ছিঁড়ে যায়, বয়ে আছে, ঠিক আছে? এটা হচ্ছে খুব খারাপ একটা ইনজুরি। এটা হইলে অপারেশন মাস্ট, ঠিক আছে? এবং যারা হচ্ছে এসিএল এ একবার ইনজুরি হয়, এসিএল জিনিসটা কি যে আমাদের যে ফিমার, ঠিক আছে? হাঁটুর যে ফিমার, এখানে দেখাই, হাঁটুর যে ফিমার, হাঁটুর যে ফিমার, এখানে ৪টা লিগামেন্ট থাকে। সামনে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পিছনে হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ঠিক আছে? এবং সাইডেও ২টা লিগামেন্ট থাকে। ওই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে হচ্ছে টান পড়ে পুরাটাই ছিঁড়ে যায়। এটা হচ্ছে ফুটবলারদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। যারা হচ্ছে ফুটবল দেখো, যা আজকে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 16 রাউন্ড অফ 16 এ কিন্তু ড্র হচ্ছে, ঠিক আছে? কারা খেলা দেখো একটু জানাও, খেলা দেখো কিনা। তো যারা খেলা দেখো তারা কিন্তু জিনিসটা জানো যে এসিএল এর ইনজুরি হয় প্লেয়ারদের। আচ্ছা, এবং এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি আমরা রাইস দিয়ে মনে রাখবো, ঠিক আছে? 4টা লেটার রাইস, RICE। আর তে কি রেস্ট, তোমার রেস্ট নিতে হবে। যখন মচকায় যাবে ১ থেকে ২ মাস তোমার রেস্ট নিতে হয়, এবং এখানে একটা ব্যান্ডেজ দেয়। অ্যাম একটু গোলাপি কালার একটা ব্যান্ডেজ আছে। ক্রেপ ব্যান্ডেজ বলে, ঠিক আছে? ওই ক্রেপ ব্যান্ডেজটা দেওয়া লাগে। তো রেস্ট নিতে হবে। আইতে হচ্ছে আইস। আইস মানে কি ওখানে বরফ দিতে হবে। যেহেতু এটা ফুলে গেছে, ফুলে যায়, গরম হয়ে যায়, ইনফ্লামেশন এর বিভিন্ন ধাপ আছে। এটা হচ্ছে তোমরা যদি হিউম্যান সায়েন্স নিয়ে পড়ো তখন শিখতে পারবা। তারপর হচ্ছে ক্ষতটা পরিষ্কার করতে হবে। যদি কোনো কারণে ছিঁড়ে যায়, ঠিক আছে? ওখানে যদি কোনো ক্ষত থাকে সেটাকে পরিষ্কার করতে হবে। এবং লাস্টে হচ্ছে এলিভেশন। পাটাকে একটু উঁচু করে রাখতে হবে। যখন যদি ডাক্তারের কাছে যাবা তখন বলবে কি, ধরো পায়ে তোমার কি মচকায় গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে বলবে কি, বালিশের ২ টা বালিশ দিয়ে পাটা একটু উঁচু করে রাখবেন, ঠিক আছে? যাতে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ বেশি এখানে না হইতে পারে, ফুলে বেশি না যেতে পারে। আচ্ছা, এই তো শেষ। এই তো আমাদের শেষ। এখন আমরা হচ্ছে বই থেকে একটু দেখি কিছু বাদ পড়লো কিনা। কিছু বাদ পড়ার কথা না, সব শেষ করে ফেলছি, ঠিক আছে। লক্ষণ কি, যে ব্যথা থাকবে, তারপরে কালো কালশিটে পড়ে যাবে, ঠিক আছে। এগুলো একটু পড়লে তোমরা বুঝবা। যাদের হাড় ভাঙছে তাদের তো আর পড়া লাগবে না, জানো কি কি হয়েছে, একটু বই থেকে রিডিং করলেই পারবা। এই যে প্রথম ধরন, দ্বিতীয় ধরন, তৃতীয় ধরন, এগুলো পড়ে ফেলছি, ঠিক আছে। এখানে একটা কথা বলছি কি, প্রাথমিক চিকিৎসা হচ্ছে গরম সিদ্ধ পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। এখন যদি টকবগে গরম সিদ্ধ পানি ঢাইলা দাও, সেক্ষেত্রে কিন্তু আশেপাশে যে স্কিন কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে? খুব সাবধানে। এখানে বলছে মানে উষ্ণ গরম, ঠিক আছে? যাতে হচ্ছে জীবাণুগুলো মারা যায়। তো বইয়ের পড়া পড়ে কিন্তু চিকিৎসা করা যাবে না। ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রাথমিক যে চিকিৎসা এগুলো আমাদের শিখতে হবে। জটিল এগুলো আমরা পড়ে ফেলছি। তারপরে এখানে একটা কথা বলছি যে অস্থিসন্ধি কয় প্রকার? এটা ইম্পর্টেন্ট, যে অস্থিসন্ধি কয় প্রকার, এমসিকিউ আসে যে অস্থিসন্ধি কয় প্রকার। একটা হচ্ছে যে তোমার অনর এবং তন্তুময়, ঠিক আছে? অনর বা তন্তুময়, ঠিক আছে? তন্তুময় এবং অনর, যেটা হচ্ছে
নাড়াইতে পারি না। যেমন হচ্ছে আমাদের মাথার খুলির যে অস্থিগুলো, এগুলো কি নাড়াইতে পারি? একটা টেম্পোরাল, একটা প্যারাটাইল কি আলাদা আলাদাভাবে নাড়াইতে পারি? পারি না। এগুলো হচ্ছে কি অনর। তারপর হচ্ছে তরুণাস্থিময়, যেখানেই তরুণাস্থি সেখানে কি তুমি বিভিন্ন ধরনের মুভমেন্ট করাইতে পারবা। সেখানে হচ্ছে তরুণাস্থি থাকবে, সেখানে হচ্ছে মুভমেন্ট করতে পারবা। সেটা হচ্ছে আংশিক সচল। এটা কই থাকে? পিউবিক সিমফাইসিস, ঠিক আছে? দুইটা পিউবিসের মাঝখানে। অলরেডি কিন্তু এটা গতকাল দেখাইছিলাম যে পিউবিক সিমফাইসিস জিনিসটা কই। এই যে তোমার পিউবিস যেটা আছে, ইলিয়াম ইস্চিয়াম পিউবিস, এই যে পিউবিস, দুইটা পিউবিসের মাঝখানে এখন যদি আমি কানেকটিভ টিস্যু দিয়ে দিই, এই যে এই যে পিউবিক সিমফাইসিস এর এই যে জয়েন্টটা ফর্মেশন করছে, এটা হচ্ছে তোমার আংশিক সচল একটা কি জয়েন্ট, ঠিক আছে? একটা আংশিক সচল জয়েন্ট। আর মাথার যে জয়েন্ট গুলো দেখতেছো, এই যে মাথায়, ঠিক আছে, মাথায় কিন্তু সূচার জয়েন্ট আছে, এগুলো কিন্তু তুমি নাড়াইতে পারবে না, একটা আলাদা আলাদা করে নাড়াইতে পারবে না। আর সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো হচ্ছে পূর্ণ সচল, যেমন কি আঙ্গুলের ফ্যালাঞ্জেসের যে জয়েন্ট গুলো রয়েছে, তারপর হচ্ছে এই যে আমাদের বাহুর যে জয়েন্ট গুলো রয়েছে, ঠিক আছে, তারপর পায়ের যে হিউমেরাস, ঠিক আছে, হিউমেরাসের জয়েন্ট, তারপরে ফিমারের জয়েন্ট, এগুলো হচ্ছে পূর্ণ সচল বা সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি, ঠিক আছে? এই যে সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি, এগুলো কই থাকবে? উম দিছে নিচে মনে হয়। এই যে কই কই থাকবে একটু দেখো। যে কাঁধের অস্থি সন্ধি, কনুই, হাঁটু, গোড়ালি, এগুলো হচ্ছে তুমি নাড়াইতে পারতেছো, আঙ্গুলের অস্থি সন্ধি, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সচল বা সাইনোভিয়াল অস্থিসন্ধি। এবং সাইনোভিয়াল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এটা হচ্ছে 9-10-এ হয়তো পড়ছো, এখানে নাই, তারপর একটু জেনে রাখো। সাইনোভিয়াল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যার কারণে খুব ইজিলি, খুব বেশি নাড়াতে পারো, ঠিক আছে? আচ্ছা, অস্থির স্থানচ্যুতি পড়ে ফেলছি, যে কি কি ধরনের স্থানচ্যুতি আছে। কাঁধে এবং হাঁটুতে, কোমরে সবচেয়ে বেশি অস্থিসন্ধি দেখা যায়। কারণ কি? এটা হচ্ছে খেলাধুলা করে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ফুটবল, বাস্কেটবল খেললে, তবে যানবাহনের কারণে বা উপর থেকে পড়ে গেলে, হ্যাঁ, বাথরুমে পড়ে গেছো বা উপরে সিঁড়ি থেকে পড়ে গেছো, ছাদ থেকে পড়ে গেছো। আচ্ছা, এছাড়া আরেকভাবে আমরা ভাগ করতে পারি যে জন্মগত অস্থিচ্যুতি, মানে ওর জন্মতেই আমরা দেখবো কি এই শিশুটার হচ্ছে অস্থিতে ঝামেলা আছে, অস্থিসন্ধিটা হচ্ছে সঠিকভাবে নাই, একটা অস্থি আরেকটার সাথে সঠিকভাবে আর্টিকুলেট করতে পারে নাই। সেটা হচ্ছে জন্মগত। আঘাতজনিত, যদি আঘাত পায়, যে খেলতে গিয়ে দুর্ঘটনায় আঘাত পাইলো। রোগজনিত, কোনো কারণে, রোগের কারণে যদি অস্থিসন্ধি চ্যুতি হয়ে যায়, অস্থির স্থানচ্যুতি হয়। তারপর হচ্ছে বাতজনিত, যাদের আর্থ্রাইটিস, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জয়েন্টে অনেক সমস্যা হয়, ব্যথা হয়। তো তাদের ক্ষেত্রেও এই জিনিসটা হইতে পারে, ঠিক আছে? বেশি ভারসাম্য হারালে এই জিনিসটা হইতে পারে। আচ্ছা, এই যে যতগুলা পড়ছো, মচকানো, অস্থিসন্ধি, তারপর হচ্ছে এগুলো যে স্থানচ্যুতি হয়, তো এখানে একটা জিনিস মনে রাখবা, সবগুলার লক্ষণ প্রকারভেদ একই রকম। যে ব্যথা হবে, কালশিটা পড়ে যাবে, তারপর হচ্ছে জ্বর আসতে পারে ব্যথার কারণে, ঠিক আছে? তারপর হচ্ছে এটার প্রতিকার কি করব? তো প্রতিকার বা এটা হলে আমরা কি করব, ঠিক আছে? তো চিকিৎসা কি? চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করব? যত দ্রুত সম্ভব হাসপাতালে যাব। তার আগে কি করব? আমরা হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার করে রাখবো। তারপর হচ্ছে আইস দিব, ঠিক আছে? বরফ দিব। এই জিনিসগুলো সবগুলোর ক্ষেত্রে সেম। একটা পড়বা, সবগুলাই পারবা। আচ্ছা, মচকানো কই হয়? এই যে যেটা বলছিলাম যে এসিএল। এসিএল এ কিন্তু মচকাইতে পারে, ঠিক আছে? anterior cruciate ligament, এই জিনিসটা বলছে। মেইনলি খেলোয়াড়দের এটা একটু বেশি হয়। মচকানোর লক্ষণ, প্রাথমিক চিকিৎসা, বিশ্রাম শেষ। এই তো। আর নেক্সট দিন আমাদের এই যে পেশিটা পড়তে হবে। পেশি একদম ইজি। এখন ইচ্ছে করলে দেখাই দিতে পারবো। কিন্তু এটা আমরা আলাদা ক্লাসে পড়বো, যেহেতু সিকিউ সলভ করতে হবে। পেশিটা আরেকদিন পড়বো। আজকে অলরেডি অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। কালকে তো মনে হয় 2 ঘন্টা ক্লাস হয়েছিল আমাদের। তো কারা কারা আছে একটু জানাও। শেষ পর্যন্ত কারা ছিলা? শেষ পর্যন্ত কারা ছিল একটু জানাও। আজকে আমাদের ক্লাস অলরেডি শেষ। তো এই চ্যাপ্টারটা একটু বুঝে বুঝে পড়বা। আমাদের যে 226টা হাড়, সরি, 206টা হাড়, 206টা হাড় কোথায় কোথায় অবস্থিত, তারপরে কোনটা কোন ধরনের জয়েন্ট ফর্মেশন করতেছে, অস্থি কিভাবে তৈরি হয়, তরুণাস্থি কিভাবে তৈরি হয়, তারপরে হচ্ছে এই যে তরুণাস্থির যে বিভিন্ন উদাহরণ, অস্থির উদাহরণ নিরেট অস্থি, তারপর হচ্ছে তরুণাস্থির যে উদাহরণ যে স্বচ্ছ বা হায়ালিন, তারপর হচ্ছে স্থিতিস্থাপক, চুন্ময়, তারপর আছে কি শ্বেততন্তুময় বা এই যে কয়েকটা প্রকার আছে, 4টা প্রকার, এগুলো খুব ভালোভাবে পড়বা। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পেশি পড়ে তারপর সিকিউ সলভ করব। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। মিজানুর রহমান, ঠিক আছে ভাইয়া?
থ্যাংক ইউ শেষ পর্যন্ত ছিলা। খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট, কানিজ ফাতেমা সবসময় থাকে। তো তোমরা তো ক্লাস করতেছো, তোমাদের ফ্রেন্ডরা কই? তোমাদের ফ্রেন্ডদের কিন্তু জানাইতে হবে। তো আর ক্লাসে যদি কোনো ধরনের পরামর্শ থাকে যে এইভাবে পড়ালে মনে হয় একটু ভালো থাকবে, ভালো হবে, বা আমি যদি একটু তাড়াতাড়ি কথা বলি, সেক্ষেত্রে তোমরা একটু জানাবা যে একটু আস্তে কথা বলেন। অনেকে কেউ হচ্ছে তাড়াতাড়ি কথা শুনতে চায়, কেউ হচ্ছে আস্তে কথা শুনতে চায়। ২ ভাবে পড়ানো যাবে। তো তোমরা যেভাবে কমফোর্টেবল ফিল করো সেভাবে একটু জানাবা। আছি, ছিলাম, থাকবো। মিজানুর রহমান, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।